ফেমাস এক ল ফার্মের মালিকের বউ সারা। তবে তার হাজবেন্ড তাকে ধোঁকা দিয়ে ডিভোর্স দিয়ে দেয়, এমনকি তার একমাত্র ছেলেকেও কেড়ে নেয়। তবে এরপর সারা নিজেও একজন লয়ার হওয়ায় সে এবং তার বন্ধু কিজুন মিলে সলিউশন নামের একটি টিম বানিয়ে ফেলে, যেখানে তারা ডিভোর্স সেটেলমেন্ট নিয়েই কাজ করে থাকে। তো তাদের এই টিম কিভাবে মানুষের হেল্প করে এবং সেই সাথে সারার হাজবেন্ডকে তারা কিভাবে উচিত শিক্ষা দেয়, আর এই কাজ করতে গিয়েই সারা এবং কিজুন কিভাবে ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম কুইন অফ ডিভোর্স। তাহলে চলুন এই সিরিজের কিছু ঝলক দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ডিভোর্স রিজলিউশন কোম্পানির টিম লিডার। আজ সারা একটি বাড়িতে আসে যেখানে একটা বাচ্চাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। তো যেই লোক বাচ্চাটাকে কিডন্যাপ করে সে তারই স্ত্রীর বাচ্চা, আর সে ডিভোর্সের আগে টাকার জন্য এত কিছু করছে। তো সারা সেখানে পৌঁছে গিয়ে মারামারি করে, আর ওই লোককে বুঝিয়ে দেয় যদি বাচ্চাকে সে নাও দেয় তাও সে বাঁচতে পারবে না, তাই ভালো হবে বাচ্চা যেন সে দিয়ে দেয়। তারপর সে বাচ্চাটাকে উদ্ধার করে আবারও মারধর করে। তো এখানে এই বাচ্চার মা সারার কাজে খুবই ইমপ্রেস হয়। তখন সে সারার সম্পর্কে তার সিনিয়র জাংমিকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা আসলে কে। তো জাংমি এখানে বলে সারা আসলে একজন লয়ার ছিল, কিন্তু এখন তাকে সবাই কুইন অফ ডিভোর্স নামেই জানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে একজন মা ছিল, কিন্তু তার থেকে তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয়েছে। এখন এখানে সারা এরকম টাইটেল কেন পেল, আর তার থেকে তার বাচ্চাই বা কেন ছিনিয়ে নেওয়া হলো, এই ব্যাপারে জানার জন্য গল্প চলে যায় 2 বছর পেছনে, যেখানে দেখা যায় সারা নিজেরই শাশুড়ি হিউনের ল ফার্মে কাজ করে। আজ হিউনের জন্মদিন, আর তার জন্মদিনের সম্পূর্ণ ডেকোরেশনের কাজ সারা নিজেই করায়। সে তার শাশুড়িকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে, কিন্তু সে দেখতে পায় ফ্যামিলি টেবিলে সারার জন্য কোনো চেয়ারই রাখে না হিউন। সেখানে সে শুধু তার ছেলে এবং তার নাতির জন্য চেয়ার রাখে। তো সারা যখন স্টাফদের এই ব্যাপারে জিজ্ঞেস করে যে এখানে শুধুমাত্র 3টি চেয়ার কেন, তখন স্টাফদের মধ্যে একজন বলে আসলে হিউন বলেছে তার সাথে সে একমাত্র তার ছেলে এবং তার নাতিকেই চায়, আর কাউকে না। এই কথা শোনার পর সারা খুবই কষ্ট পায়, কারণ সে নিজেই তো তার শাশুড়ির জন্মদিনের জন্য এত কিছু করছে, অথচ তার শাশুড়ি তাকে কোনো পাত্তাই দিল না। তো এরপরে সে নিজেই ওই স্টাফদেরকে বলে যে এখানে আরো একটা চেয়ার রেখে যেও। তো এইসব দেখে সারাকে তার ফ্রেন্ড বলে কেন শুধু শুধু এদের জন্য এত চেষ্টা করছিস, অনেক তো করেছিস, কোনো কি লাভ হলো? তুই যাই করিস না কেন তোকে সে কখনোই মেনে নিবে না। তো তার বান্ধবীর এত কিছু বলার পরও সারা হার মানতে প্রস্তুত ছিল না, তাই সে বলে সে যতটা পারবে সে করে যাবে, আর একদিন সে ঠিকই তার শাশুড়ির মন জিতে নিবে, আর সেই ল ফার্মের মালিক হয়ে সেটাকে আরো অনেক উপরে নিয়ে যাবে। এরপর দৃশ্য চলে যায় একজন প্রসিকিউটরের কাছে, যার নাম কিজুন। তো কিজুন তার টিমকে নিয়ে এক জায়গায় আসে যেখানে অবৈধ কাজ হতো, তাই সে এখানে আসে ইনভেস্টিগেশন করতে। তো কিজুন যখন ভেতরে যায় তার পরপরই তাকে তার সিনিয়র কল করে, আর তাকে বলে যে দেখো সেখানে একটা ভিআইপি রুম আছে, খবরদার সেখানে যেও না, সেখানে চেক করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছ? কিন্তু কিজুন ছিল অনেক বেশি রকচটা মেজাজের লোক, তাই সে তার কাজের শুরুই করে সেই ভিআইপি রুম থেকে। তো সেখানে গিয়েই কিজুন দেখতে পায় এখানে তো একজন নাম করা ব্যক্তি আছে যে মাদক নিয়ে পড়ে আছে, তাই কিজুন তার কিছু ছবি তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই সারার হাজবেন্ড সিয়ংকে। সিয়ং সারাকে চিট করছিল, সে ইউমি নামের অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল, আর তার জন্যই সে তার ওয়াইফকে চিট করছে। তো তারা যখন একসাথে ছিল তখনই দেখা যায় সেখানে সারার কল আসে। সিয়ং কল রিসিভ করলে সে সিয়ংকে বলে আজ তার মায়ের জন্মদিন, আর এই দিনেও সে বিজি আছে, সে কোথায় এখন, আর সে যেখানেই থাকুক না কেন সে যেন তাড়াতাড়ি তার মায়ের জন্মদিনের পার্টিতে চলে আসে। তো এই কথা শোনার সাথে সাথে সিয়ং দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে তার মায়ের বার্থডে পার্টিতে আসার জন্য। তো এইদিকে হিউন
সারার সাথে একদমই কাজের মহিলার মতো আচরণ করে। মনে হচ্ছিল সে যেন এই পৃথিবীতেই এক্সিস্ট করে না। সে তার ছেলের স্ত্রী হিসেবে তাকে একদমই পছন্দ করে না। সে এত চেষ্টা করছে, এরপরও তার মন গলছে না। যাই হোক, তো তখন সেখানে দেখা যায় সিয়ং পৌঁছে যায়। তো হিউন এখানকার সব গেস্টদেরকে দেখার দায়িত্ব দিয়ে দেয় সারার জায়গায় সিয়ংকে। আর সে কোনো গেস্টদের সাথে সারারও পরিচয় করায় না। সারারও এতে বেশ মন খারাপ হয়, তারপরও সে কিছুই বলে না। এরপর দেখা যায় হিউন সিয়ংকে একা নিয়ে যায় আর বলে, শোনো, এটা শুধুমাত্র আমার জন্য একটা বার্থডে পার্টি না, বরং সবার সাথে একটা লিঙ্ক বানানোর টেকনিক, যেন সে তার নিজের ল স্কুল খুলতে পারে। এদিকে সারা এসে সেই আগের টেবিলে খেয়াল করে তার শাশুড়ি তার চেয়ারটা আবারও ফ্যামিলি টেবিল থেকে সরিয়ে দেয়। আর শুধু এটাই নয়, বরং পার্টিতে সারাক্ষণ সে সারাকে ইগনোরই করে যায়। এই সব কিছু দেখে সারার কলিগরাও তার মজা নেয় আর তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আর এই সব কিছু সারা শুনে ফেলে, তাই সে খুব কষ্ট পায় আর তাদেরকেও দুটো কথা শুনিয়ে আসে। তো এখানে তার আর একটুও মন বসছিল না, তাই সে এবার এই পার্টি থেকে বাইরেই বের হয়ে আসে। সে মন খারাপ করে এখন সোজা চলে আসে তার মায়ের কাছে। তো এখানে আমরা জানতে পারি তার মা একটা ছোট্ট রেস্টুরেন্ট চালায়। আমরা এখানে তাদের মা মেয়ের কথার মাধ্যমে এটা জানতে পারি যে সারার বাবা একটা ফ্যাক্টরি খুলতে চেয়েছিল, কিন্তু পরে তার বাবা হঠাৎ করেই মারা যান। তখন থেকেই এই মা মেয়ে একদম দিশেহারা হয়ে যায়। তারা কিভাবে তাদের জীবন চালাবে এই নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। ওই সময় সিয়ং আসে সারার জীবনে আর সে তাদেরকে একটু আস্থা দেয় আর সারার মাকে এই রেস্টুরেন্ট খুলতেও অনেক সাহায্য করে। তারপর তার সাথে বিয়ে হয়ে যায় সারার। সারার মায়ের তো ভেতরে অনেক শান্তি ছিল। সে তো এটাই ভাবতো যে তার মেয়ের জীবনে আর কিছুরই কমতি নেই। সে একে তো নিজে একজন লয়ার আর সে একটা ভালো পরিবারেরও বউ। কিন্তু আজ সারার চোখে পানি দেখে তার মা ঠিকই বুঝতে পারে যে সে যেমনটা ভাবছে যে তার মেয়ে অনেক ভালো আছে, আসলে তার জীবনটা এতটাও ভালো যাচ্ছে না। তাই সারার মা সারাকে বলে তার জন্য সারার কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই আর সে এরকম কিছু যেন কখনো না করে। তার নিজের জন্য যেটা ঠিক মনে হবে সে যেন সেটাই করে। তো তারপর সেখানে কিছুক্ষণ থেকে সারা ওখান থেকে উঠে চলে আসে। আর সে যখন বাড়ি ফিরে আসে তখন সারাকে তার শাশুড়ি আবারও অনেক কথা শোনায়, অনেক অপমান করে। তবে এইবার সারা আর সহ্য করতে পারে না আর সে নিজের মনেরও কিছু কথা তাকে শুনিয়ে দেয়। সারা বলে সে তো এদের মন জেতার অনেক চেষ্টা করেছে, তাদেরকে খুশি করার চেষ্টা করেছে এতদিন ধরে, কিন্তু এদের মতো মানুষ তো কখনো খুশি হওয়ার নামই নেয় না। কিন্তু এইসব কথায় তার শাশুড়ি 1% পাত্তা দেয় না। সারা তারপর কষ্ট পেয়ে তার নিজের রুমে আসে আর তার হাজবেন্ড সিয়ং এর সাথে নিজের কষ্টটা একটু হালকা করতে চায়, কিন্তু দেখা যায় তার স্বামী তাকে সান্ত্বনা না দিয়ে উল্টো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এতে সারা আরো ভেঙে পড়ে। তো এরপর শেষমেশ সে নিজের ছেলের রুমে আসে আর তাকে জড়িয়ে বলে যতক্ষণ সে তার কাছে আছে তাকে দুনিয়ার আর কোনো বিষয় কোনো কষ্টই দিতে পারবে না। তার ছেলেই তার একমাত্র শক্তি, তার জন্যই সে এখনো ভালো আছে। তো এরপর দৃশ্য আসে জাংমি আর তার হাজবেন্ড কিমের উপর। তো জাংমি কিমকে বলে তার পকেট মানি বাড়াতে। কিম বলে কেন? যাতে করে তুমি নিজের প্রেমিকদের পেছনে টাকা উড়াতে পারো। আমি আমার কষ্টের 1 পয়সাও তোমাকে দিব না। তো জাংমি কিমের এইসব কথাবার্তায় একদমই বিরক্ত হয়ে যায় আর সে এখানে অনেক চেঁচামেচি করতে থাকে। তখন কিমও রেগে গিয়ে জাংমিকে চুল ধরে রুমে নিয়ে খুব মারধর করে। তো এরপর এই কেস চলে আসে হিউনদের ল ফার্মে, যেখানে সারা কিমের কেস ফাইলটা পড়ছিল। আর হিউন তখন সারাকে বলে যে করেই হোক তোমাকে এই কেস জিততেই হবে। তবে সারা তাকে মানা করে আর বলে আমি এই কেস নিতে পারবো না, কারণ এখানে সব অবৈধ কাজ করা হয়েছে আর যার কারণে এই কেস জেতার চান্স খুবই কম। আর তাছাড়া দোষ তো সব দেখছি কিমেরই, তাই আমি এটা লড়তে পারবো না। হিউন তখন সারাকে লোভ দেখায় আর বলে দেখো
আমাদের ল ফার্মের ডিরেক্টর পদ কিন্তু খালি হয়েছে, তাই তুমি যদি এই কেস জিতে যাও তাহলে তোমাকে আমি সেই পদ দিয়ে দিব। তো এই কথা শোনার পর সারা বলে, তাহলে আরো একটা শর্ত আছে আমার। আমি এই কেস জিতে গেলে আমি আপনাকে মা বলে ডাকবো, আর আপনি তাতে কোনোই আপত্তি দেখাতে পারবেন না। হিউনও তখন তার কথায় রাজি হয়। এরপর সারা কেসের সব কিছু স্টাডি করে যে কিভাবে কিভাবে কেস জিতা যায়। সারা দেখতে পায় তার বিপক্ষের দল খুব শক্তিশালী আর তাদের প্রমাণ 100% সত্য, কিন্তু সারাকে তো এই কেস যে করেই হোক জিততে হতো। তাই সে সব রকমের মিথ্যার আশ্রয় নেয়, সাজিয়ে কথা বলে যুক্তি দেখায়, যার কারণে সারা প্রায় কেসটা জিতেই যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় জাংমির লয়ার একটা ভিডিও দেখায়, যেখানে বোঝা যায় কিমের একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এমনকি সারার শাশুড়ি মায়ের সাথেও। এইটা দেখে তো সবাই শকড যে এই বয়সে এসেও হিউন এত কিছু করতে পারে। তারপর সারা এই সব কিছু এসে হিউন এবং সিয়ংকে বলে। সিয়ং তো শকড যে তার মা এই বয়সে তার চেয়ে অনেক ছোট ছেলের সাথে সম্পর্ক করছে। তবে হিউন তাদেরকে চুপ করিয়ে দেয় আর সারাকে বলে, যে করেই হোক তুমি এই কেস জিতে তবেই আসবে, বুঝতে পেরেছ? তো এরপর সারার কাছে একটা কল আসে কিমের হসপিটাল থেকে। সেখানে গিয়ে সারা জানতে পারে কিজুন এই কেস ইনভেস্টিগেশন করছে, কারণ কিমের উপর মাদকের কেস আছে। এখানে কিজুন আর সারা একে অপরকে এক নজরে শুধু দেখেই যায়। তাদেরকে দেখে মনে হয় যেন তাদের আগে কোনো একটা সম্পর্ক ছিল। যাই হোক, তো তারপর কিজুন তার কেস সম্পর্কে কথা বলে আর সেখান থেকে চলে যায়, আর দুজন দুজনকে দূর থেকেই দেখতে থাকে। তো কিজুন এরপর তার অফিসে আসে আর এখানে এসেও সে সারার ব্যাপারেই ভাবতে থাকে। আর যখন সে জানতে পারে যে সারা কিমের ডিভোর্সের কেস লড়ছে, তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটা প্রুফ পাঠায় যেন সে কিমের সত্যিটা জানতে পারে। তারপর সারা জানতে পারে আসলে কিম তো একটা গে। তারপর সারা এটাও জানতে পারে যে ডিরেক্টরের যেই পোস্টটা সেটা তো অন্য কেউ পেয়ে গিয়েছে। তার মানে সারাকে তার শাশুড়ি শুধুমাত্র ইউজ করছে মিথ্যা বলে। তাই সারা এবার তার শাশুড়ির কাছে আসে, কিন্তু তার শাশুড়ি তাকে প্রতিবারের মতো এইবারও অপমানিতই করে। তারপর সারা ভেবে নেয় সে আর এই কেস জেতার চেষ্টাও করবে না, বরং যে সত্যিই সাফার করেছে তার হাজবেন্ডের জন্য তাকে সে এই কেসটা জিতিয়ে দিবে, এই প্রমাণ দিয়ে যে কিম একজন গে। তো সারা সেখান থেকে যাওয়ার পর হিউন কল করে সিয়ংকে আর তাকে বলে সারাকে আসল শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে, কারণ যখন কুকুর তার মালিকের উপরই ঘেউ ঘেউ করতে শুরু করে তখন তাকে তার আসল জায়গা দেখিয়ে দিতে হয়। এদিকে সারা জাংমিকে এসে তার হাজবেন্ডের সত্যিটা বলে। তখন জাংমি বলে, কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করছো? তুমি তো আমার বিপক্ষের উকিল। সারা বলে, দেখো আমি চাই ডিভোর্সের এই খেলায় সেই জিতুক যে সত্যিই তার হাজবেন্ডের থেকে এত কিছু সহ্য করেছে। সে যেন ন্যায় বিচার পায় আর তার সন্তানকেও যেন খুব সহজেই সে পেয়ে যায়। তো কোর্টে এই প্রমাণ হাজির করলে কেস জিতে যায় জাংমির উকিল, অর্থাৎ জাংমি তার হাজবেন্ডের মিথ্যা সব অপবাদ থেকে মুক্ত হয়ে যায়। তো তারপর হিউন সিয়ংকে বলে, সারার জন্য তো তাদের হাত থেকে কিম বেরিয়ে গিয়েছে, তাই তাকে একটা মেয়ের ছবি দেখায় সে আর বলে তার সবেমাত্র ডিভোর্স হয়েছে, তাই তার মন জিতে সিয়ংকে তাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে একটু শকটি হয় সিয়ং আর বলে, আমি এটা কি করে করতে পারি? সারা তো এখনো আছে আমার জীবনে, সেটা কোনোভাবেই মেনে নিবে না। হিউন তখন বলে, তুমি তার ব্যাপারে একদমই চিন্তা করো না, তোমার আর তার তো ডিভোর্স হয়ে গেছে সেই কবেই। এই কথার মানে সিয়ং বুঝতেই পারে না, তাই হিউন বলে, কয়দিন অপেক্ষা করো, সব বুঝতে পারবে। পরের দৃশ্যে একটা নিউজ দেখানো হয় যে কোরিয়ার মা বাবারা তাদের বাচ্চাদের অবৈধভাবে ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন করায়, আর সেটা তারা করে তাদের মিথ্যা ডিভোর্সের পেপার দেখিয়ে, আর তাদের থেকে সিম্প্যাথি ইউজ করে তাদের বাচ্চাদের অ্যাডমিশন নিয়ে নেয়। এই নিউজ সারাও শুনে আর সে তাড়াতাড়ি আসে হিউন এবং সিয়ং এর সাথে দেখা করতে। তখন সে জানতে পারে তার হাজবেন্ড আর হিউন তারই নাকের নিচ দিয়ে কোনো কিছু না বলে তার ছেলের অ্যাডমিশনও করিয়ে নিয়েছে এই একইভাবে। সারা তখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই সব কিছু করা হয়েছে তাকে আর তার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য, আর এই সব কিছু তার শাশুড়ির বুদ্ধিতেই হয়েছে। কারণ যদি এই ব্যাপারটা সামনে আসে তাহলে সবকিছুর অপবাদ লাগবে শুধুমাত্র সারার উপর।
খবর। হিউন তখন সারাকে বলে, তুমি তৈরি থেকো, কারণ ফার্মের সিইও আর মালিক তো জেলে যেতে পারবে না, তাই তোমাকেই যেতে হবে। তো পরবর্তী দৃশ্যে দেখা যায় সারাকে পুলিশ ধরে নিয়ে এসেছে, যেখানে তাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। সাংবাদিকরা তাকে অনেক প্রশ্ন ছুটতে থাকে। এদিকে সিয়ংকে হিউন বলে, এখন সারাকে আসল ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে তোমাকে। কিন্তু সিয়ং এই সব কিছুর জন্য একদমই তৈরি ছিল না, তাই সে বলে সে পারবে না সারাকে এইভাবে ছেড়ে আর একটা বিয়ে করে নিতে। তখন তাকে তার মা খোঁচা দেয় আর বলে, হ্যাঁ হতে পারে তুমি সারার সাথে লাভ ম্যারেজ করেছো, কিন্তু তারপরও তোমার সম্পর্ক কিন্তু অন্য মেয়েদের সাথে চলছে। তাহলে এই সব আর কতদিন পর্যন্ত চলবে? তার চেয়ে তো ভালো সারাকে ছেড়েই দাও। আর এখন তোমাকে তোমার মায়ের কথা শুনতেই হবে। তো নিজের মায়ের থেকে পাওয়া এই প্রেসারের জন্য সিয়ং চলে আসে জেলে সারার সাথে দেখা করতে। সেখানে সিয়ং সারাকে বলে সে দ্বিতীয় বিয়ে করছে, তাকে ডিভোর্স দিয়ে। যদিও সারা সিয়ং এর উপর থেকে বেশি কিছু আর আশাও করছিল না, তাই তার এই খবরে কিছুই যায় আসে না। তবে যখন সে জানতে পারে তারা তার থেকে তার একমাত্র সন্তানকেও কেড়ে নিচ্ছে, তখন তার কলিজায় আঘাত লাগে আর সে অনেক রিকোয়েস্ট করে আর অনেক কান্নাকাটি করতে থাকে যে তারা যেন তার ছেলেটাকে তার কাছ থেকে কেড়ে না নেয়। কিন্তু তার কোনো কথাই কারো শোনার মতো সময় থাকে না। এখানে এক মা আর এক মাকে সন্তানহারা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারপর সারার সাথে তার অ্যাসিস্ট্যান্ট দেখা করতে আসে আর সে তাকে জানায় হিউনরা না তাকে জেল থেকে বের করতে দিচ্ছে আর না তার ছেলের কাস্টাডি দিচ্ছে। তো এই সব কথা শোনার পর সারা একদমই ভেঙে পড়ে যে সে কি করবে এখন। অন্যদিকে দেখা যায় সিয়ং এর দ্বিতীয় বিয়ের পার্টি চলছিল, যেখানে ইউমি এসে তামাশা শুরু করে দেয়। সেখানে ইউমিকে আর সিয়ংকে দেখে কিজুনও, আর কিজুন জানতে পারে সিয়ং যাকে বিয়ে করছে তার বিনিময়ে সে একটা ল স্কুল পাচ্ছে। এরপর দেখা যায় ইউমি বাইরে মরে পড়ে আছে আর দেখা যায় তার লাশ একজন লোক ফেলে রেখে চলে যায়। পরের দিন ইউমির বাবা আসে তার মেয়ের কেস নিয়ে কথা বলতে। তখন তাকে দেখে কিজুন, আর ইউমির বাবার বিশ্বাস ছিল তার মেয়ে আত্মহনন তো করেইনি, নিশ্চয়ই কেউ তাকে মেরে ফেলেছে। এরপর কিজুন ইউমির কেস ফাইল দেখে জানতে পারে শেষবার ইউমি সিয়ং এর সাথেই দেখা করেছিল, যার ফলে এই কেসটা এবার কিজুন নিয়ে নেয়। এরপর আমরা সারার মাকে দেখতে পাই। তাকে তার একজন কর্মচারী বলে কাল রাতে সে সিয়ং এর পার্টির মধ্যে কাজ করছিল। ওই সময় ভুলবশত তার মোবাইলে ইউমি এবং সিয়ং এর কথাবার্তা রেকর্ড হয়ে যায়, যেখানে সারার মা জানতে পারে সিয়ং সারাকে মিথ্যা কেসে জেলে দেয় আর ইউমিকেও খুন করার হুমকি দেয়। দৃশ্য চলে আসে সারার কাছে, যেখানে দেখা যায় সে জেলে একটা পাঞ্চ ব্যাগে সিয়ং এর ছবি লাগিয়ে তাকে মারধর করে নিজের রাগ মেটানোর চেষ্টা করে। এদিকে কিজুন কল করে সিয়ংকে আর অফিসে আসতে বলে সে ইউমির ব্যাপারে কথা বলবে, কিন্তু সিয়ং তাকে বলে তার সিনিয়রের সাথে কথা বলতে। এই বলেই সে কল কেটে দেয়। তো তখন সারার মা কিজুনকে কল করে আর বলে তার কাছে ইউমির কেসের ব্যাপারে একটা প্রমাণ আছে, কিন্তু তার বিনিময়ে সে চায় সে যেন তার মেয়ে সারাকে জেল থেকে বের করে। কিজুনও তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আমার অফিসে এসে দেখা করুন, তারপর দেখছি কি করা যায়। তো পরের দিন সিয়ং আসে কিজুনের সিনিয়রের সাথে দেখা করতে আর কথা বলে সিনিয়রকে সিয়ং তার হাতে নিয়ে নেয়। তো সেখানেই নিচে সিয়ং সারার মাকে দেখে আর তাকে কল করে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সারার মা বলে সে আসলে তার মেয়ের জন্য একজন লয়ার খোঁজ করতে এসেছে। তবে কিছুক্ষণ পর একজন লোক এসে সারার মাকে নিয়ে যায়। সে তাকে এটা বলে যে তাকে কিজুনের সাথে দেখা করাবে সে। তো কিজুন এসে যখন কিছু সন্দেহজনক মনে করে তখন সে সিসি ক্যামেরা চেক করে আর সে দেখে সারার মাকে কেউ নিয়ে যাচ্ছে। তো এইদিকে সারার সাথে জেলে দেখা করতে আসে জাংমি সারাকে বলে সে এমন মানুষদেরকে হেল্প করতে চায় যাদের ল জাস্টিস মেলে না। সারা বলে এরকম বিজনেস বৈধভাবে চালানো খুব কষ্টকর, আর আমি আপনাকে সাহায্য করেছি কারণ আমি কখনো অন্যায় করিনি। তাই যখন আমি রিয়েলাইজ করলাম যে আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাচ্ছে তখন আমি আপনাকে হেল্প করেছি, যাতে করে আমি পরবর্তীতে গিলটি ফিল না করি। তো জাংমি বলে আচ্ছা ঠিক আছে, যদি জীবনে কখনো মনে করো যে তুমি তোমার লাইন ক্রস করে কিছু একটা করতে চাও তাহলে আমাকে অবশ্যই মনে করবে। তো এরপর সারা জানতে পারে তার মা মারা গিয়েছে, যে নিউজটা তাকে আরো 1000 গুণ ভেতর থেকে ভেঙে চুরে শেষ করে দেয়। এরপর দেখা যায়
সে তার মায়ের ফিউনারেলে যায় আর এখানে সে অনেক কান্নাকাটি করে। এইভাবে তার মা চলে যাবে সেটা সে ভাবতেও পারেনি। তখন তাকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ এই কেসকে আত্মহননের কেস বলে দিয়েছে। এই কথা শুনে তো সারা আরও রেগে যায় আর রাগে দুঃখে কষ্টে যা মুখে আসে তাই বলতে থাকে। তারপর আমরা সিয়ংকে দেখি যে একটা সিক্রেট জায়গায় আসে যেখানে সে ছাড়া আরো কয়েকজন ছিল আর তারা সবাই এই জায়গাকে 5 পিপল সোসাইটি বলছিল। এখানে প্রফেসর জিন প্রথমবার আইডেন্টিটি রিভিল করেছে। তো দৃশ্য চলে যায় সারার কাছে যে বক্সিং খেলছিল। তো এই খেলায় হাঁটতে হাঁটতে সে শেষ মুহূর্তে তার শত্রুদের মুখ মনে করে আর ঘুরে দাঁড়িয়ে ইচ্ছা মতো পাঞ্চ করতে থাকে। এদিকে আমরা কিজুনকে দেখতে পাই। সে তার সিনিয়রের কথার বাইরে গিয়েও ইউমির কেসের পেছনেই পড়ে থাকে। আগেই তো বলেছি সে একটু ঘাট তেরা অফিসার, সে কারো কথাই তেমন পাত্তা দেয় না। তো এই জন্যই সে এখন প্রফেসর জিনের সাথে দেখা করতে চায়, কারণ ইউমি শেষ কল তাকেই করেছিল। কিন্তু কিজুন সেখানে পৌঁছে দেখে জিন কিছু একটা নিয়ে খুব হতাশায় ছিল, যার কারণে সে আত্মহনন করার চেষ্টা করে আর এরপর কোমায় চলে যায়। আর এই কারণে প্রফেসর জিনের সব স্টুডেন্টরা কিজুনকেই দোষারোপ করে। তারা ভাবে কিজুনের অতিরিক্ত প্রেসারের জন্যই তার এই অবস্থা হয়েছে। আর এই ব্যাপারে কিজুন তার সিনিয়রের থেকেও কোনো সাহায্য পায় না, কারণ সেও তো ছিল সিয়ং এরই লোক। তো সিনিয়র কল করে সিয়ংকে আর বলে যে এইদিকে সব সামলে নেওয়া হয়েছে, সে যেন চিন্তা না করে। তো সিয়ং এর সাথে তো অবশ্যই একটা সম্পর্ক ছিল প্রফেসর জিনের, যা এখন সিয়ং ইগনোর করে যাচ্ছে। তো এরপর তার সিনিয়র মিডিয়ার সামনে নিজের ইমেজ বাড়াতে হসপিটালে যায় আর সেখানে গিয়ে সুন্দর সুন্দর কথা বলতে থাকে। তবে সেখানে তখন কিজুন গিয়ে তার ভেতরে যা যা জমেছিল সব বলে আসে মিডিয়ার সামনে। এদিকে সারার শাস্তি শেষ হয় আর তাকে জেল থেকে মুক্ত করা হয়। তাকে রিসিভ করতে আসে জাংমি। আর এখন সারাও সিদ্ধান্ত নেয় সে আর জাংমি মিলে তাদের নতুন এক এজেন্সি শুরু করবে। অন্যদিকে কিজুনের ওই আচরণের জন্য জব চলে যায় তার, আর সে তার সবকিছু প্যাক করে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে এখন খুব ভালো করেই সারা তার এজেন্সি চালানো শুরু করে দেয় এবং আজ তার কাছে একজন ফেমাস রাইটার জুবিন আসে। সে সারার থেকে হেল্প চায় একটা কেসে, যেখানে কেং একটা মেয়ের সাথে অসভ্যতা করছে আর যার জন্য ওই মেয়ে লাইভ শোতে এসে তাকে এক্সপোজ করে ফেলে। এখন জুবিন কোর্টের বদলে সারার হেল্প চায় যেন সে তাড়াতাড়ি তার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিতে পারে, আর যার জন্য সে তার হাজবেন্ডের থেকে মানসিক টর্চার থেকেও বাঁচতে পারবে এবং তার মেয়েকে নিয়ে দূরে গিয়ে একটা নতুন শুরু করতে পারবে। তখনই তার কাছে কল আসে জুবিনের মেয়ে নাকি এইসবের মধ্যে থেকে বিরক্ত, তাই সে আত্মহনন করার জন্য স্কুলের ছাদে উঠে পড়েছে। তখনই সেখানে পৌঁছে যায় সারা সহ তার টিম, আর সারা তখন এই মেয়েকে ইমোশনাল কথা বলে কনভিন্স করে ফেলে নিচে আসতে। আর তখন মেয়েটার পা পিছলে যায়, তবে সারা তাকে সঠিক সময়ে ধরে নেয় আর পরে সে আর তার টিম মিলে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর তারা যখন এই কেসের ফাইল চেক করে তখন সারাদের মনে হয় এখানে কিছু তো অস্পষ্ট আছে, অর্থাৎ তাদের দুই পক্ষের মধ্যেই কাহিনী অসম্পূর্ণ লাগছিল, তাই ভিকটিম যে কেউ হতে পারে। এই কারণে সারা তার টিমকে বলে এই কেস না নিতে। কিন্তু যখন সারা জানতে পারে সিয়ং এর পক্ষে আছে হিউনের এজেন্সি, তখন সে বলে সে কেস নিবে জুবিনের। আর জুবিনের মুখ দেখেই মনে হচ্ছিল সে সত্যি বলছে, আর তার মেয়ের তো অবস্থাই খারাপ। তো এরপর সারাকে জাংমি জানায় তার সাথে কাজে জয়েন করবে এখন থেকে কিজুন, কারণ এই কেসে একজন প্রসিকিউটরের খুব প্রয়োজন। প্রথমে তো সারা রাজি হয় না কিজুনের সাথে কাজ করতে, কিন্তু পরে সে বাধ্য হয়। এদিকে কিজুন এখনো লেগেছিল ইউমির কেসের পিছনে। সে জব এই জন্যই ছাড়ে যেন তার উপর কোনো বাধা না থাকে আর সে সহজেই কেসের যে কোনো প্রান্তে যেতে পারে। অন্যদিকে দেখা যায় ল স্কুলের কাজ এখনো আটকে আছে, যার জন্য সিয়ংকে তার মা অনেক ভালো খারাপ কথা শোনায়। তারপর আমরা সিয়ংকে তার সিক্রেট সোসাইটিতে দেখি। এখানে সে লুকিয়ে একটা ল স্কুল খোলার প্ল্যান করছিল, আর আজ তারা শেষবার দেখা করে, কারণ সে চাইছিল এই সোসাইটি সবার অগোচরে থাক। যদি কোনো কিছু খারাপ হয় তাহলে তারা সবাই একসাথে যেন না ডুবে।
এদিকে সারা কিজুনের সাথে কথা বলতে আসে তার এজেন্সি নিয়ে। সেখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি 9 বছর আগে, অর্থাৎ সারার বিয়ের আগে এরা দুজন একে অপরকে ভালোবাসতো। সারার বিয়ের একদিন আগে সে কিজুনের সাথে দেখা করতে আসে আর তারা দুইজন একসাথে সিদ্ধান্ত নিয়েছিল তারা পালিয়ে যাবে। কিন্তু সারা সেদিন কিজুনকে ছেড়ে সিয়ংকে বিয়ে করে ফেলে, কারণ সারা রিয়েলিটিতে বাঁচে, মানে সে একটা উন্নত লাইফস্টাইলের দিকেই নিজেকে নিতে চেয়েছিল, যার কারণে সে তার ভালোবাসার হাত সেই 9 বছর আগেই ছেড়ে দিয়েছিল। তো দৃশ্য আসে বর্তমানে, আর সারা কিজুনকে তার এজেন্সিতে তার টিমের সাথে কাজে আসতে মানা করে, কিন্তু কিজুন সেখানে কিছুই না বলে চলে যায়। তবে আবারও ফিরে এসে সে সারার সাথে কাজ করতে রাজি হয়ে যায়, আর তারা দুইজন এক বিজনেস পার্টনারের মতো নতুন শুরু করার চিন্তা করে। তো তারপরও সারা কয়েকবার জিজ্ঞেস করে কিজুনকে যে সে এই জব করবে কিনা, সে যেন আরো ভেবে দেখে। কিন্তু কিজুন বলে, তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস না থাকে তাহলে আমার এখানে থাকা নিয়ে তোমার কোনো সমস্যাই হওয়ার কথা না। তো তারপর আর সারা কিছুই বলে না। কিজুনের বন্ধু তাকে ইউমির কেস ফাইল এনে দেয়। তখন কিজুন তার বন্ধুকে বলে, তুমি সিয়ং আর সারার ডিভোর্সের আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। আসলে কিজুনের সন্দেহ ছিল যে সারা আর সিয়ং এর ডিভোর্সের সাথে কোনো না কোনোভাবে ইউমি তো লিঙ্কড আছেই। তো এরপর সিয়ংকে তার লয়ার বলে দেয় যে সারা আর তার টিম জুবিনের কেসের পক্ষে লড়ছে। এ ব্যাপারে জেনে সিয়ং তো একদমই শকড হয়ে যায়, আর সে তার লয়ারকে বলে যে কোনো পরিস্থিতিতেই তাদেরকে এই কেস জিততে হবে। এদিকে কয়েকদিন পর কেং এর উপর হামলা হয়, যার জন্য তার মাথাই ফেটে যায়, আর মানুষজন দাবি করছে এখানে তারা জুবিনকে দেখেছে। আর এই নিউজটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তাই সারা আসে তার ক্লায়েন্ট জুবিনকে এই ব্যাপারে প্রশ্ন করতে, কিন্তু জুবিন ভাবে তারা তার উপর সন্দেহ করবে, তাই সে কিছুই বলে না। সে শুধু এটা বলে, না না আমি তো যাইনি কেং এর অফিসে। তারপর সেখানে সারা তার টিমকে পাঠায় সিসি ক্যামেরার ফুটেজের জন্য, আর তারা সেখানকার ফুটেজে দেখে সেদিন অফিসে ঠিকই জুবিন গিয়েছিল, আর সেখানে দেখা যায় কিছুক্ষণ পর সেই মেয়েটাও যায় যে কেং এর উপর অপবাদ লাগিয়েছিল। তো এখন তারা এটা জানতে পারে না সেই মেয়েটা অফিসের ভেতর গিয়েছে কিনা। তো এই ব্যাপারে জুবিনকে সারা জিজ্ঞেস করে যে সে কি সত্যি বলবে। তো এর পরে সে বলে যে হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হয়নি, তাই ছাদেই কিছুক্ষণ একা সময় কাটিয়ে তারপর আমি চলে আসি। আর তখন আমি মিথ্যা বলেছি, কারণ আমি ভেবেছিলাম আমাকে হয়তো সবাই খামোখাই সন্দেহ করবে। আর জুবিন এখানে আরো বলে, আমার কাছে একদিন আগে কেং এর লয়ারের মেসেজ আসে, আর সে বলে সেখানে সিও যাবে, অর্থাৎ সেই মেয়ে যে কেংকে দোষী বলে মিডিয়াতে আসে। আর তাই জুবিন ভাবে সে অফিসে গিয়ে সব সত্যিটা নিজে শুনবে। তারপর সারা বলে, আমি সব মাফ করতে পারি, কিন্তু মিথ্যা না। তো এই জন্য সারা তাকে হেল্প করতে মানা করে দেয়, কারণ সে তাকে মিথ্যা বলেছে। জুবিনের পর সিওর কাছে আসে আর তার কাছে ক্ষমা চায়, কারণ জুবিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিল যে তার হাজবেন্ড সিওকে হ্যারাসমেন্ট করেনি, বরং তার হাজবেন্ডের সাথে সিওর সম্পর্ক ছিল, যার জন্য সোশ্যাল মিডিয়াতে সিওর মজা নিতে থাকে সবাই। এই কারণে জুবিন তার কাছে ক্ষমা চায়, কিন্তু সিও তো তাকে ক্ষমা করে না, আর সেখান থেকে চলে যায়। এই অপরাধে কি এত সহজে ক্ষমা করা যায়? তো এইদিকে রাতের বেলা যখন কিজুন অফিস থেকে বেরিয়ে আসে, তখন সে রাস্তায় সারা আর সিয়ংকে কথা বলতে দেখে। সিয়ং সারাকে ব্ল্যাকমেইল করে আর বলে, যদি নিজের ছেলের সাথে দেখা করতে চাও তাহলে জুবিনের এই কেসটা ছেড়ে দাও। সারা বলে, ও এখন কেস জেতার জন্য নিজের ছেলেকেও ইউজ করতে লজ্জা করছে না। তো তারপর সেখানে কিজুন আসে, আর সিয়ং তখন কিজুনকে সারার সাথে দেখে একদম রেগে যায়। আর তখন সারা সিয়ংকে বলে, তুমি যাই করো না কেন আমি আমার ছেলেকে ঠিকই খুঁজে বের করব। তো এইসব কথা বলে সারা আর কিজুন সেখান থেকে একসাথে চলে যায়। তারপর কিজুন সারাকে এক জায়গায় নামিয়ে চলে যায়, তবে আবারও ফিরে আসে আর সারাকে সে ডিনারের জন্য অফার করে। সারাও তখন তার অফারটা একসেপ্ট করে নেয়। এরপর দেখা যায় কিজুন আর সারা দুজনে মিলে একটা জায়গায় আসে খাবার খেতে। তখন সেখানে কিজুন সারার কাছে তার অতীতে ঘটা ঘটনা নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু সারা তার এই প্রশ্নের তেমন কোনো উত্তরই দেয় না আর বাইরে চলে আসে। আর তার মোবাইল খোঁজার জন্য সে তার ব্যাগ থেকে কিছু জিনিস বের করে আর কিজুনের হাতে দেয় রাখতে। তবে সেখানে কিজুন তার একটা কলেজের ছবি পায়, যা দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়।
আর বলে, তুমি কি আমাকে গত 9 বছরে মিস করেছ? সারা তো প্রথমে এই সব কথাকে ইগনোর করতে চায়, কিন্তু সে পারে না। তাই সারা কিজুনকে হ্যাঁ বলে যে সে তাকে খুব মিস করতো সব সময়। এই কথা জেনে তো কিজুন অনেক খুশি হয়ে যায় আর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর কিজুন বাড়ি এসে ইউমির কেস সমাধান করতে কিছু কিছু ক্লু অ্যাড করে রাখে। এদিকে সিয়ংকে তার সোসাইটির একজন এসে বলে সিয়ং এর শ্বশুর অবৈধ কাজের জন্য পুলিশের নজরে এসে পড়েছে, তাই তাদের সেই ল স্কুল খোলার সময় ঝামেলা আসতে পারে। এই ব্যাপারে জেনে সিয়ংও খুব সমস্যাতে পড়ে যায়। এদিকে সারা জুবিনকে কিছু ছবি দেখায় আর এগুলো ছিল সব তার আর কেং এর। তখন জুবিন সারাকে ইমোশনাল হয়ে সব বলে যে কেং যা সিওর সাথে করেছে আমার সাথেও তাই করে, যার জন্য আমি প্রেগনেন্ট হয়ে যাই। তখন আমার মধ্যে লড়াই করার মতো শক্তি ছিল না, তাই সে যখন আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। আর তারপর থেকেই আমার মেয়ে আমার জীবন হয়ে যায়। তবে এখন যা সিওর সাথে হয়েছে তার ইফেক্ট আমার মেয়ের উপর খুব বাজেভাবে পড়ছে, আর আমি আমার মেয়ের জীবন আমার মতো নষ্ট হতে দিতে পারি না। তাই আমি ডিভোর্স নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। তখন সারা জুবিনকে বলে, তাহলে এই সত্যিটা কোর্টে তুললে তো খুব সহজেই তুমি ডিভোর্স পেয়ে যাবে। তবে জুবিন কান্না করে আর বলে সে চায় না এই সত্যিটা কখনো তার মেয়ের সামনে আসুক, আর সে জানতে পারুক সে এই দুনিয়াতে কি করে এসেছে। এরপর কিজুন একটা ভিডিওতে দেখে যে কেউ একজন কেং এর অফিসের সামনে ড্রোন উড়াচ্ছে, আর এইভাবে ড্রোন উড়ানো ইল্লিগাল। তাই কিজুন আর সারা সেই ছেলেকে খুঁজে বের করে, কিন্তু ছেলেটা ভাবে হয়তো এরা পুলিশ, তাই সে পালানোর চেষ্টা করে। আর অনেক দৌড়াদৌড়ি করার পর সারা আর কিজুন সেই ছেলেকে ধরতে সক্ষম হয় আর তার থেকে ভিডিওটা নেয়। আর এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে জুবিন যা বলেছে সব সত্যি, আর সেদিন সিও তার অফিসে যায়নি, আর আসলে কেংই এই সব কিছু নাটক করছে। সারা এখানে বুঝতে পারে এই সব হচ্ছে সিয়ং এর ফার্মের চাল, কারণ তারা তো এইভাবে 2 নাম্বারই কাজ করে কেস জেতে। এখানে আমরা সারার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন কিজুন এয়ারপোর্টে অপেক্ষা করছিল তখন সারা ওয়াশরুমে বসে কান্নাকাটি করে, কারণ সে তখন প্রেগনেন্ট ছিল, আর এজন্যই সে আর কিজুনের কাছে ফিরে যায় না। দৃশ্য বর্তমানে আসে আর আমরা দেখতে পাই যখন তারা সবাই এটা কনফার্ম করে যে এই সব ছিল কেং এর নাটক, তখন সারা জুবিনকে কল করে আর বলে সিওর সাথে যেন সে হাত মেলায়। আর এরপর সারা এবং কিজুনরা এসে সিওকে এই সব ব্যাপারে বলে, তাদের সাথে হাত মেলাতেও বলে, কিন্তু সিও তাদেরকে বলে সে ভেবে জানাবে। অন্যদিকে সিয়ং এর শ্বশুরকে গ্রেফতার করে ফেলা হয় অবৈধ কাজের জন্য, যার জন্য সিয়ং আর তার মা নিজেদের ল স্কুল নিয়ে টেনশনে পড়ে যায়, কারণ এখন পর্যন্ত তারা কিছুই করতে পারছিল না। পরের দৃশ্যে কিজুন আর সারা কেং এর লয়ারের সাথে দেখা করতে আসে, যেখানে সিয়ংও ছিল। তো এখানে সারারা প্রমাণ স্বরূপ একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় সারা আর তার টিম মিলে কেংকে চেপে ধরে আর সব সত্যি বের করে ফেলে। এখন এই সব দেখে সিয়ং বুঝতে পারে এখন তার হার নিশ্চিত, তাই সে এটা না মানতে পেরে সেখান থেকে উঠে চলে যায়। এরপর সারা তার প্ল্যানকে আরো এগিয়ে নিতে সে পৌঁছে যায় ক্যাং এর হসপিটালে, আর সেখানে তারা কোনোভাবে ক্যাংকে ছাদে নিয়ে আসে। আর এখানে এনে তারা সবাই মিলে ক্যাংকে ভয় দেখিয়ে বাধ্য করে যেন কেং তার পায়ে দাঁড়িয়ে যায়। আর অনেক চেষ্টার পর দেখা যায় তাদের প্ল্যান মতোই সব হয়। ক্যাং সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং এটাও প্রমাণ হয়ে যায় যে ক্যাং এতদিন নাটক করছিল, এই সব কিছুই মিথ্যা ছিল। তারপর সারা কেংকে তার নিজের টার্মে ডিভোর্স নিতে বলে, আর সে আরো একটা কেস সমাধান করতে সক্ষম হয়। এদিকে যেহেতু সিয়ং এর বিয়েই হয়েছিল ল স্কুলের জন্য, তাই এখন যখন তার শ্বশুরই জেলে, তাই তার মেয়ে আর তার কোনো কাজের থাকলো না। তাই এখন সিয়ং আর তার মা প্ল্যান করে তাকেও ডিভোর্স দিয়ে দিবে। সিয়ং তার মাকে বলে তার কাছে তার দ্বিতীয় স্ত্রীর দুর্বলতা আছে, তাই সে এটাকে ইউজ করে কোনো সম্পত্তি না দিয়েই তাকে ছেড়ে দিতে পারবে। আর তাদের এই সব কথা শুনতে পায় তার দ্বিতীয় স্ত্রী হানজি, তাই হানজি চলে আসে সারার কাছে হেল্প চাইতে। প্রথমে তো সারা তাকে মানা করে আর বলে কোর্টে যেতে, কিন্তু হানজি বলে আমি শুনেছি সে তার মাকে বলেছে আমার কিছু একটা দুর্বলতা আছে তার কাছে, যা বাইরে আসলে আমি হয়তো ধ্বংস হয়ে যাব। আর এটা সেই ভিডিও যা তার বিয়ের আগে
তার বয়ফ্রেন্ডের সাথে রেকর্ড করা হয়েছিল। তাই সে সারার থেকে হেল্প চায়, আর তার বিনিময়ে হানজি বলেছে সে তার ছেলের নাম্বার ম্যানেজ করে এনে দিবে। এখন যেহেতু সারার দুর্বলতা তার ছেলে, তাই সে হানজিকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে যখন সিয়ং জানতে পারে হানজি এবং সারা তার বিরুদ্ধে হাত মিলিয়ে নিয়েছে, তখন সে সারার ঘরে যায় আর তাকে এইসব থেকে দূরে থাকতে হুমকি দেয়। কিন্তু এখানে সিয়ং এর এত বাজে আচরণ দেখে সারা আরো কনফার্ম করে ফেলে যে সে হানজির হেল্প অবশ্যই করবে। এরপর সারা আর তার টিম বসে এই নতুন প্রজেক্ট নিয়ে। সেখানে সারা বলে তাদের প্রথম কাজ হবে সিয়ং এর থেকে ওই ভিডিওটা ডিলিট করা, যেন সিয়ং হানজিকে ব্ল্যাকমেইল না করতে পারে। তো সারার বিশ্বাস ছিল সেই ভিডিওর চিপটা সিয়ং এর অফিসেই হবে, কারণ হানজি বলেছে সে সারা বাড়ি খুঁজে দেখেছে, কোথাও নেই সেটা, তাই এখন অফিসেই সেটা থাকার সম্ভাবনা বেশি। তাই সারা আর কিজুন যায় সিয়ং এর অফিসে, যেখানে সারা সিয়ংকে বিজি রাখে তার কথা বলায়, আর এই সুযোগে কিজুন সেই ইউএসবি চিপটা বের করে ফেলে। কিন্তু তারা সেটা চেক করে দেখে এখানে তো কিছুই নেই, অর্থাৎ আসলে কোনো প্রমাণ ছাড়াই সিয়ং হানজিকে ব্ল্যাকমেইল করছে, তাকে ভয় দেখাচ্ছে। আর সারার এটা বিশ্বাসও হয়, কারণ মিথ্যা বলা তো সিয়ং এর রক্তে মিশে আছে। তো সারা এবার তাড়াতাড়ি সেই ব্ল্যাকমেইলারকে খুঁজতে চায় যার কাছে আসলেই ভিডিও আছে, আর তাকে খুঁজে বের করতে হবে সিয়ং এর হাতে লাগার আগে। এরপর সারাদের অফিসে জিন নামের একটা মেয়ে আসে, আর সে এখন এখানে নতুন ম্যানেজার হিসেবে কাজ করবে। তো জিন অফিসে এসে কাউকে কল করে আর বলে আমি অফিসে আসতে সক্ষম হয়েছি। হতে পারে জিনকে কেউ ইচ্ছা করেই এখানে পাঠিয়েছে নিজেদের ফায়দার জন্য। এখন সে কে আর কেন তাকে পাঠানো হয়েছে তা আমরা সামনেই জানতে পারবো। এদিকে সিয়ং এর মা তার ছেলের উপর খুব বিরক্ত হয়ে যায় তার এইভাবে বারবার ফেল হওয়ার কারণে। তাই সিয়ং তার মায়ের মুড ঠিক করতে চলে আসে এক নতুন কাউকে তার সাথে আনতে, যার মাধ্যমে সে তার ল স্কুল খুলতে পারে। কিন্তু না, এত সহজে তো আর কিছুই হবে না, তাই সে এখান থেকেও ফিরে আসে। তারপর সিয়ং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি হানজিকে খুঁজে আনতে, সে যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে ডিভোর্স চায়। এরপর দৃশ্য আসে সারা আর কিজুনের উপর, যারা সিয়ং এর থেকে হানজিকে বাঁচিয়ে রাখছিল। তখন তারা হানজিকে একটা সেফ জায়গাতে রাখে। এরপর যখন সারা বাইরে আসে, ওই সময় সারাকে হানজি ভেবে ধরে নিয়ে যায় সিয়ং এর লোকেরা। তবে তখন তাকে বাঁচাতে সেখানে গাড়ি নিয়ে কিজুনও আসে, আর একটা লড়াই হয় তাদের দুই পক্ষের মাঝে। তারপর তারা তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, আর এই সব মারামারি করতে গিয়ে সারার শার্ট ছিঁড়ে যায়। তাই তাকে কিজুন এসে কোট পরিয়ে দেয়, যার জন্য সারা একটু লজ্জা পায়। এরপর তারা দুজন এসে সরাসরি সিয়ংকে ধরে, কারণ তারা বুঝতে পারে এই সব কাজ সিয়ং শয়তানেরই হবে। কিন্তু সিয়ং তো আর সোজা উত্তর দেওয়ার ছেলে না, তাই তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। আর তখন সারার কাছে একটা কল আসে তার অ্যাসিস্ট্যান্টের, আর সে জানায় সে সেই ব্ল্যাকমেইলারের ডিটেলস পেয়েছে, আর তারা তাকে একটা রেস্টুরেন্টে ডেকেছে। কিন্তু সেই ব্ল্যাকমেইলার চালাকি করে পালিয়ে যায়, আর তাদের আর একজন অ্যাসিস্ট্যান্ট তাকে ধরতে গিয়েও পারে না, কিন্তু সে ওয়াদা করে তাকে সে ঠিকই তাদের সামনে ধরে নিয়ে আসবে। এদিকে প্রফেসরের মেয়ের থেকে কিজুন আরো একটা বিষয় জানতে পারে। ইউমি থেকে শুরু করে প্রফেসরের এই সব কেস সারা আর সিয়ং এর ডিভোর্সের সাথেই লিঙ্কড আছে, আর সে খুব তাড়াতাড়ি এই সত্য সবার সামনে নিয়ে আসবে। অন্যদিকে হানজির কাছে একটা অফার নিয়ে আসে সিয়ং, যে সে তার বাবাকে জেল থেকে বের করবে, তার বিনিময়ে তার ডিভোর্স চাই। এই সময় সেখানে সারা আসে আর বলে যা সিদ্ধান্ত নিবে ভেবে চিনতে নিবে, আর সঠিক দিকে পা বাড়াবে, কারো লোভে পড়ে না। তারপর দেখা যায় হানজি সিয়ং এর অফার রিজেক্ট করে, আর তাকেও সেখান থেকে বের করে দেয়। এরপর দেখা যায় ডেইজি অর্থাৎ সারার অ্যাসিস্ট্যান্ট সেই ব্ল্যাকমেইলারের কাছে চলে যায়, আর এখানে রিভিল হয় এই ব্ল্যাকমেইলার আসলে তার ভাই, যে তাকে আর তার মাকে ছেড়ে যায়, আর তার ক্যান্সার চিকিৎসার টাকা নিয়েও পালিয়ে যায়, যার পর ডেইজি বেঁচে যায় আর তার দ্বিতীয় জীবন মেলে। তারপর ডেইজি সেই ভিডিও নিয়ে নেয়, আর সেই সব নষ্ট করে তার ভাইকে পুলিশের হুমকি দিয়ে চলে আসে। পেছন থেকে তখন জিন আসে, যে ডেইজির ভাইয়ের পার্টনারের সাথে দেখা করে, আর সেইখান থেকে হানজির ভিডিওর কপি নিয়ে সিয়ংকে দিয়ে দেয়। অর্থাৎ এই জিন ছিল আসলে সিয়ং এরই লোক, যে তার হয়ে কাজ করতে আসে সারার অফিসে। অন্যদিকে কিজুন সারার থেকে কিছু জরুরি জিনিসপত্র আনতে যায়, আর সেখানে সে দেখে সে কাউকে জড়িয়ে ধরছে, যা দেখে কিজুন খুব কষ্ট পায়। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই ডায়াজি আসে সারার কাছে,
তখন সারা দেখে সে বেশ হাঁপাচ্ছে, আর তার এমন অবস্থা দেখে সে তাকে জিজ্ঞেস করে, কি হলো, কি হয়েছে তোমার, এত হাঁপাচ্ছ কেন? দাইজি বলে, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? সারা তো এই কথা শুনে একটু অবাকই হয় যে হঠাৎ করে সে এমন কথা কেন বলছে, কিন্তু সে এরপর দাইজিকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যটাই দূর থেকে কিজুন দেখেছিল, আর এটা দেখেই সে বেশ কষ্ট পায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। তো তারপর সারা আর দাইজি একটা জায়গায় গিয়ে বসে একসাথে কথা বলার জন্য। তখন সারা বলে, আমি শুনেছি তুমি সেই ব্ল্যাকমেইলারকে ধরে ফেলেছ আর সেই ভিডিও ডিলিট করে দিয়েছ। তারপর দাইজি একটা রিপোর্ট দেখায়, আর এটা দেখে সারা অনেক অবাক হয়ে যায় আর দাইজিকে বলে, তাহলে ওই ছেলেটা তুমি ছিলে? এরপর দৃশ্য আবারও সারার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তাকে জেলের ডাক্তার বলছে একজন ছেলে আছে যার সেল দরকার, তো তুমি যদি সেটা ডোনেট করে দাও তাহলে খুব ভালো হয়, আর তুমিও তাড়াতাড়ি এই জন্য জেল থেকে বের হতে পারবে। আর সেই সেল দিয়েই বেঁচে যায় দাইজি। তাই দাইজি একটু আগে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। তাই দাইজি এবার সারাকে ধন্যবাদ জানায়। সে বলে, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি আমার জীবন বাঁচিয়ে দিয়েছ। সারা বলে, আরে এমন কিছু না, আসলে আমিও তো তাড়াতাড়ি জেল থেকে বের হতে চেয়েছি, তাই যা করার ছিল তাই করেছি, এটা আর এমন বড় কি। তো এরপর সে দাইজিকে জিজ্ঞেস করে, আচ্ছা তো তুমি কি সেই জন্যই আমাদের টিমে কাজ করতে এসেছো? দাইজি বলে, হ্যাঁ সেই জন্যই এসেছি। তো এরপর পরের দিন কিজুন অফিসে আসে, আর সে এসেই দাইজি এবং সারাকে একসাথে কথা বলতে দেখে। এটা দেখে সে ভাবতে থাকে হতে পারে এই দুইজন ডেটিং করছে, কিন্তু আসলে তো এখানে দাইজি সারাকে বলছিল সে কিভাবে ওই ব্ল্যাকমেইলারের থেকে ভিডিওটা নিয়েছে। তবে দাইজি তাদেরকে এটা জানায় না যে ওই ব্ল্যাকমেইলার হচ্ছে তার নিজের ভাই। অন্যদিকে সিয়ং তার মাকে ইলেকশনের ব্যাপারে বলে, কারণ সে এখন নির্বাচনে অংশ নিবে। সিয়ং তখন তার মায়ের সাথে কথা বলার পর চলে আসে হানজির কাছে, আর তাকে সেই প্রাইভেট ভিডিও দেখিয়ে ভয় দেখায়। হানজি বলে, আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগে দেখা করেছিলাম, বিয়ের পরে তো আর করিনি। সিয়ং বলে, সেটা তো আমার দেখার বিষয় না। হানজি তারপর বলে, তাহলে ঠিক আছে, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনই করব। তোমাকে আমি তোমার ইচ্ছা মতোই ডিভোর্স দিয়ে দিব, তাতে তো তুমি খুশি হবে? সিয়ং বলে, না, আমার ডিভোর্স চাই না, আমি শুধু চাই আমি যা বলবো তুমি ঠিক সেই মতো করেই এখন থেকে চলবে। অন্যদিকে দেখা যায় সারাকে কল করে হানজি, আর তাকে জানায়, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ সিয়ং এর কাছে এখন আমার ভিডিও আছে, তার কথা মতো না চললে সে এই ভিডিও পাবলিক করে দিবে। এই কথা শুনে তো সারা একটু থমকে যায়, কারণ সে তো জানে দাইজি ওই ভিডিও ডিলিট করে ফেলেছে, তাহলে আবার সেটা কি করে সিয়ং এর হাতে লাগলো। তো সারা এই ব্যাপারে জিজ্ঞেস করতে চলে যায় দাইজির কাছে, আর তাকে গিয়ে বলে, তুমি তো আমাকে বলেছিলে ভিডিও তুমি ডিলিট করে ফেলেছ, তাহলে সেটা এখন সিয়ং কি করে পেয়েছে? আর এটা দিয়ে সে এখন হানজিকে ব্ল্যাকমেল করছে। তো এটা শুনে দাইজি তখন কল করে তার ভাইকে, কিন্তু সে কোনো উত্তরই পায় না। তারপর আমরা দেখি সিয়ং হানজিকে ওয়াদা করে সে তার মতো তার কথা মতো চললে খুব তাড়াতাড়ি হানজির বাবাকে জেল থেকে বের করবে সে। হানজিও এতে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। সে আরো বলে, আমি সব করব, আর তুমিও তোমার ওয়াদা মনে রেখো, ওয়াদা যেন আবার ভঙ্গ করো না। সিয়ং বলে, সেটা তোমার পারফরমেন্সের উপরই নির্ভর করছে, তুমি একটু উল্টোপাল্টা করলেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, তাই যা করবে বুঝে শুনে করবে। আমার আর কিছুই চাই না, আমি শুধু চাই তোমাকে ইউজ করে জনতার সাপোর্ট পেতে, তাদের কাছে আইডিয়াল হতে চাই, যেন আমি ইলেকশন জিততে পারি। মানুষ কতটা খারাপ হতে পারে। যাই হোক, তো তারপর দেখা যায় তারা দুজন মিলে বাইরে আসে, আর তাদের সামনে তখন সাধারণ মানুষ সহ মিডিয়ার লোকজনও ছিল। তো মানুষজন সবাই বলাবলি করছিল সিয়ং ইলেকশনে অংশ নিতে পারে না কারণ তার শ্বশুর একজন ক্রিমিনাল। তখন সেখানে একজন লোক হানজিকে আঘাত করতে চায় চাকু দিয়ে, তবে তাকে সিয়ং বাঁচিয়ে নেয়, যার ফলে চাকু লেগে যায় সিয়ং এর মুখে। হানজিও তখন লোক দেখানোর জন্য সিয়ং এর কাছে যায় আর তার কেয়ার করে।
আর সব দিকে তখন নিউজ ছড়িয়ে যায় যে সিয়ং খুব ভালো, সে তার স্ত্রীকে বাঁচিয়েছে নিজের জীবন ঝুঁকিতে রেখে। আর এইসব নিউজ টিভিতে দেখে তো সারার টিম সহ সে নিজেও অবাক। তো তারা সবাই তখন জানতে পারে যে সিয়ং পলিটিক্সে জয়েন করছে। তাই সারা আর কিজুন বেরিয়ে পড়ে সিয়ং যেই হসপিটালে আছে সেখানে যাওয়ার জন্য। এদিকে সিয়ং হসপিটালে ছিল আর সেখানে তার সামনে অনেক মিডিয়ার লোকজনও ছিল। তো সাংবাদিকরা সিয়ংকে প্রশ্ন করে, আপনার কি মনে হয় আপনার সাথে এইরকম কে করতে চাইছে, কিছু কি বুঝতে পারছেন? সিয়ং তখন বলে, হতে পারে আমার বিপক্ষের লোকেরাই এমন করছে, তারা হয়তো আমাকে রাস্তা থেকে সরানোর জন্য এইসব করে বেড়াচ্ছে। তো সেই সময় দেখা যায় সেখানে সারারা এসে পড়ে আর তারা চারজন মিলে কথা বলতে আসে তার সাথে। তখন সারা সিয়ংকে বলে, তুমি যদি এখানেই না থামো তাহলে কিন্তু আমি পাবলিককে তোমার সব সত্যি বলে দিব। তখন কি করবে তুমি? সিয়ং বলে, বলে দাও, আমিও এই ভিডিও ভাইরাল করে দিব। কিজুন বলে, তুমি এরকম করতে পারবে না, কারণ যদি তুমি এরকম কিছু করো তাহলে তোমাকেই গ্রেফতার করা হবে। কিন্তু হানজি তাদের দুজনকে বলে, আমি আর এখন ডিভোর্স চাই না, তাই তোমরা প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও। তার এসব কথাবার্তা শুনে সারারা তো অবাক হয়ে যায়। তো এরপর তারা আর কি বা বলবে, তাই কিজুন আর সারা সেখান থেকে বেরিয়ে আসে। তখন কিজুন সারাকে বলে, হানজি যেই সিদ্ধান্ত নিয়েছে আমাদের উচিত সেটাকে মেনে নেওয়া। সারা বলে, ঠিক আছে, তবে তুমি কি এখন একটু ড্রিঙ্ক করতে চাও? কিজুন বলে, না, আমি একটু ক্লান্ত, এখন মুড নেই। তখন আর সারা কিছুই বলে না। আসলে কিজুনের তো দাইজির সাথে সারাকে দেখার পর থেকেই মনটা খারাপ, কিন্তু সে সারাকে এগুলোর কিছুই প্রকাশ করতে পারে না। তারপর আমরা সিয়ং আর তার মাকে দেখতে পাই, যেখানে সিয়ং তার মাকে দেখাচ্ছিল যে সে এখন খুব রেসপন্স পাচ্ছে, সবাই তাকে পজিটিভ ভাবে নিচ্ছে, কারণ হানজিকে সে প্রোটেক্ট করেছে, যার জন্য সবাই এখন তাকে খুব ভালো মনের একজন মানুষ ভাবতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় সারার টিম হানজির কেসটা ক্লোজ করতে চাইছিল, কিন্তু সারা বলে, যতই হানজি মানা করুক না কেন এই কেস আমাদের হাতেই আছে, তাই আমরা এটার সমাধান অবশ্যই বের করব। আসলে সারার এখানে কোনো একটা গন্ডগোল মনে হচ্ছিল, তাই সে এত সহজেই হানজির এই ব্যাপারটাকে এত তাড়াতাড়ি হাতছাড়া করতে চাইছিল না। যাই হোক, তো এরপর সে বলে, আগে তোমরা সেই কিডন্যাপারকে খুঁজে বের করো যারা এসেছিল হানজিকে কিডন্যাপ করতে, কিন্তু ভুল করে আমাকে কিডন্যাপ করেছিল। তো কিজুনের পর সারাদের সাথে ড্রিঙ্ক করতে বসে, আর এখানে সে বুঝতে পারে আসলে দাইজির সাথে সারার কোনো সম্পর্ক নেই, কারণ দাইজির আর একজনের সাথে রিলেশন চলছে। তাই কিজুন এতে খুব খুশি হয় আর সে আরো বেশি করে ড্রিঙ্ক করে। পরের দিন সারার টিম সেই কিডন্যাপারকে ধরে ফেলে, আর তাকে যখন জিজ্ঞেস করে যে হানজিকে কিডন্যাপ করার জন্য নিশ্চয়ই সিয়ং বলেছিল, তখন সেই কিডন্যাপার বলে না। তো এই কথা শোনার সাথে সাথেই তো তারা আরো বেশি কনফিউজড হয়ে যায় যে সিয়ং ছাড়া এটা আর কে করতে পারে। এদিকে কিজুন কিছু ইনফরমেশন এনে দেয় সারাকে আর বলে, এখানে কিছু মেসেজ আছে যেখানে কিডন্যাপারকে বলা হয়েছে সিয়ং এর স্ত্রীকে তুলে আনার জন্য, আর এই মেসেজগুলো করা হয়েছে সিয়ং এরই ফার্ম থেকে। তাই এই সব প্রমাণ সিয়ং এর দিকেই ইশারা করছে, আর ওই কিডন্যাপার হয়তো মিথ্যা বলছে। অন্যদিকে হানজি দেখে সিয়ং এখনো তার বাবাকে বের করছে না, তাই সে বুঝতে পারে সিয়ং তাকে শুধুমাত্র ইউজ করছে, এছাড়া আর কিছুই না। তাই হানজি সিয়ংকে রেখেই বাইরে চলে আসে, আর এই ব্যাপারে সবকিছু সারাকে তার অ্যাসিস্ট্যান্ট জানায়। এদিকে সারা আসে একটি গাড়ি নিয়ে, যেখানে সিয়ং তার নির্বাচনী ভাষণ দিচ্ছিল। সারা সেখানে একটা মাইক নিয়ে বলে, এই লোক সবাইকে মিথ্যা বলছে, সে আসলে তার নিজেরই স্ত্রীকে কিডন্যাপ করাতে চেয়েছিল শুধুমাত্র ইলেকশনে আসার জন্য, সবার সিম্প্যাথি পাওয়ার জন্য, কিন্তু ভুল করে সে আমাকে কিডন্যাপ করিয়ে ফেলে। আর এই সব কথা সত্যি, কারণ আমি হচ্ছি এই লোকের প্রথম স্ত্রী। এই কথা বলেই সেখান থেকে পালিয়ে যায় সারা, আর তারপর এই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর সিয়ং আসে সারার কাছে আর তাকে বলে, তুমি এইসব কি করছো? ইলেকশন আমার খুব কাছে, আর ঠিক এই সময় তুমি এত ঝামেলা কেন করতে গেলে? সারা বলে, ঠিক আছে, তাহলে আমার নামে কেস করে দাও, আর এটা বলো যে আমি তোমার নামে মিথ্যা বলছি, তারপর দেখো কি করে সব সত্যি সামনে আসে। সিয়ং বলে, তুমি কাল একটা ইন্টারভিউতে বলবে
যে এই সব মিথ্যা বলেছ, তাহলে আমি তোমাকে আমাদের ছেলের সাথে কথা বলতে দিব। সারা তখন বলে, আমি জানি তুমি এই সবের কিছুই করবে না, তাই আমাকে আর বোকা বানানো সম্ভব না। তুমি নিজে একটা ইন্টারভিউ করো আর সেখানেই সব সত্যি মেনে হানজিকে তার পাওনা পরিশোধ সহকারে ডিভোর্স দিয়ে দাও। এরপর দেখা যায় সারা হানজির সাথে দেখা করে আর বলে, আমি জানি সিয়ং এর কাছে তোমার ভিডিও আছে আর এ কারণেই তুমি এমন করছো, কিন্তু আমার কাছে একটা পথ খোলা আছে যার মাধ্যমে তুমি সিয়ং এর থেকে ডিভোর্স পেতে পারবে। আর সেটা হলো তোমাকে ইন্টারভিউ এর মধ্যে সব সত্যি বলতে হবে যে সিয়ং তোমার সাথে কি কি করেছে। তো এরপর দেখা যায় ইন্টারভিউতে সিয়ং সবাইকে বলছে যে সারা যা বলেছে তা সত্য নয়, আর তা যদি কারো বিশ্বাস না হয় তাহলে তার বর্তমান স্ত্রী হানজির কাছ থেকেই শুনে নিক। তো হানজি এখানে সবাইকে বলে দেয় যে সারা যা যা বলেছে তার প্রতিটি কথাই সত্য। সিয়ং আসলেই এরকম একটা খারাপ মনের মানুষ আর সে সবাইকে এভাবে ধোঁকা দিয়ে বেড়ায়। তো তারপর সিয়ং এর উপর পাবলিক চড়াও হয়ে ওঠে আর সে এখান থেকে কোনো উপায় না দেখে পালিয়ে যায়। এরপর থেকে সারার এজেন্সি খুব ফেমাস হয়ে যায়। সব সময় তাদের কাছে মেসেজ আসতে থাকে এসব ডিভোর্সের সমস্যা নিয়ে। তারা এরপর থেকে একের পর এক কল পায় এই রকম সব সমস্যার। তো এরপর কিজুন ইউমির কেস নিয়ে আবারও বিজি হয়ে যায়। সে একজন মেয়ের সাথে দেখা করে যার নাম জিন। তো তাকে জিজ্ঞেস করে ইউমি কি সত্যি আত্মহনন করতে পারে। তো এই মেয়েটাও বলে তার মনে হয় না সে এই রকম কিছু করতে পারে। তো এরপর কিজুন ইউমির মোবাইল কালেক্ট করে আর সেটা চেক করে আর সেখান থেকে কিছু ছবি পায় যেখানে ইউমি ছিল সিয়ং এর সাথে। তারপর আমরা দেখি সিয়ং কল করে হানজিকে আর পরে সারা বলে, তুমি এখনো তাকে কল করছো কেন? তুমি কি তাকে ডিভোর্স দিতে চাও না? এরকম কিছু কথা থেকে থাকলে আমি আসছি তোমার সাথে কথা বলবো। তো তারপর সেখানে সারা যায় আর তাকে সিয়ং বলে সে হানজিকে ডিভোর্স তো দিবে, কিন্তু সে কোনো সম্পত্তি দিবে না, তবে হ্যাঁ সে তার বদলে কিছু টাকা দিয়ে দিবে। তো এই কথায় তো সারা রাজি হয় না, বরং উল্টো সে রেগে যায়। তাই সেখানে সিয়ংও বিরক্ত হয়ে সারার গলা চেপে ধরে আর তাকে বলে সে যেন জীবনেও তার ছেলের মুখ না দেখতে পারে তার ব্যবস্থাই সে করবে। তারপরে সেখানে সারাকে বন্ধ করে ফেলে চলে যায় সে। আর ওই সময়ই একটা বজ্রপাতে রুমে আগুন ধরে যায়, কিন্তু সময় মতো সেখানে কিজুন পৌঁছে যায়। তবে সারা তখন একেবারেই কথা বলার অবস্থায় থাকে না, সে একদম বেহুশ হয়ে পড়ে থাকে। তারপরও কিজুন কোনো মতে সেখান থেকে উদ্ধার করে তাকে আর বাইরে নিয়ে আসে। এরপর সারাকে সে বারবার জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তো সারার হুঁশ আসলে সে তাকে জানায় যে সে এখন ঠিক আছে, তাই কিজুন যেন এই নিয়ে চিন্তা না করে। তারপর কিজুন তাকে পিঠে তুলে গাড়িতে নিয়ে আসে আর তাদেরকে তখন দূর থেকে সিয়ং দেখে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় সারা ভাবছিল যে তাকে কি করে কিজুন পিঠে তুলেছে, আর তখনই দেখা যায় সেখানে কিজুন আসে আর সারাকে বলে তোমার উচিত সিয়ং এর বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করা, কিন্তু সারা তাকে মানা করে দেয়। কিজুন বলে সে যদি আবারও এরকম আচরণ করে তখন কি হবে। সারা তখন মজা করে বলে তাহলেও কোনো ব্যাপার না, তুমি তো আমাকে বাঁচানোর জন্য আসতেই পারবে, তাই আমার কোনো চিন্তা নেই। তো তারপর আমরা সিয়ং এর সেই সোসাইটি দেখতে পাই যেখানে সে তার ড্রিম প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। আর তারপর আমরা সিয়ং এর স্পাই জিনকে দেখি। সে কিজুনের কেবিন থেকে ইউমির ছবি আর তার কেসের ব্যাপারে জেনে যায় যে আড়ালে আড়ালে কিজুন এটা নিয়ে এখনো ইনভেস্টিগেশন করে যাচ্ছে। তাই সে এই খবর সিয়ংকে দেয় আর সে বলে এই ছবিগুলো সারারা ডিভোর্সের জন্য ইউজ করতে পারে। এদিকে সারা একা একা ড্রিঙ্ক করছিল, তখন কিজুন এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সারা বলে এই দেখো সিয়ং ডিভোর্সের জন্য রাজি হয়ে গিয়েছে আর সাথে সম্পত্তির অংশ দিতেও রাজি, আর সেই খুশিতেই আমি ড্রিঙ্ক করছি। তারপর এইদিকে হানজিকে শুভেচ্ছা জানাচ্ছিল সারা, কারণ তার ডিভোর্স অবশেষে হয়ে গিয়েছিল। তবে তখন সেখানে হিউন আসে আর প্রথমে সারাকে থাপ্পড় দেয় আর পরে হানজিকে। সারাও তখন হিউনকে মারতে যায়, কিন্তু নিজের এক্স শাশুড়ি বলে আর মারে না, সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। তারপর হিউন বলে তুমি যে কাজ করছো তার জন্য আফসোস করবে আর আমি তোমাকে সব সময় কষ্টের মধ্যেই রাখবো, দেখে নিও।
এই সব কথা বলে হিউন সেখান থেকে চলে যায়। এরপর হিউন তার ছেলেকে এসে জিজ্ঞেস করে সে কেন ডিভোর্স দিল। তো সিয়ং বলে কারণ কিজুন ইউমির কেসটা দেখছে, তাই এইসব থেকে বাঁচতে আমাকে বাধ্য হয়েই এমনটা করতে হলো। আর তার কথায় সে অনেক প্ল্যানিং করেছে, কিন্তু আজ তার খারাপ অবস্থা, তাই আর সে কোনো প্ল্যানিং করবে না। অন্যদিকে দেখা যায় সারার টিম বসে একটা নতুন কেস নিয়ে। সেখানে একটা লাইভ স্ট্রিম চলছিল, যেখানে একটা কাপলকে দেখা যায়। তাদের মধ্যে মেয়ের নাম লাহি আর ছেলের নাম কাংচুল। তো সারা বলে সে এই কেসটা নিবে, আর এখানে ছেলেটা তার স্ত্রীকে সন্দেহ করে ডিভোর্স চাইছে। তো কিছুক্ষণ পর সেখানে লাহি আসে, আর সে কিজুনকে চিনে ফেলে। লাহি বলে সে আর কিজুন ডেট করেছে আগে, আর তাদের দুজনের ছবি পেয়েই তার হাজবেন্ড তার উপর সন্দেহ করছে, আর এখন সে ডিভোর্স চায়। সারাকে তখন লাহি বলে আমি কি একটু কিজুনের সাথে কথা বলতে পারি। সারা বলে বলো। তো এরপর লাহি কিজুনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু কিজুন তো তাকে পাত্তাই দেয় না। অন্যদিকে সারা খুবই জেলাস ফিল করছিল এই লাহিকে নিয়ে। এখন সারা নিজেও বুঝতে পারে না সে কেন জেলাস ফিল করছে। তারপর কিজুন আসলে সারা কিজুনকে জিজ্ঞেস করে আচ্ছা লাহি কেমন টাইপের মেয়ে। কিজুন বলে সে এমন যে সে যা চায় তাই করে, এছাড়া আমার তার সম্পর্কে আর বেশি কিছু মনে নেই। সারা বলে তুমি কত মেয়ের সাথে সম্পর্কে ছিলে বলো তো। কিজুন বলে এত কেউ না, শুধু তার সাথেই সম্পর্কে ছিলাম। তো এই কথা শোনার পর সারা আর কিছুই বলে না। এদিকে সারার টিম কাংচুল আর লাহির লাইভ দেখছিল, যেখানে সবসময় কাংচুলের ব্যথা লেগে যায়, আর লাহি ঠিক তখনই লাইভে চলে আসে। তারপর লাইভে তার হাতে মেডিসিন লাগিয়ে কেয়ার করে সে। তো এখন তারা বুঝতে পারে না এই কাংচুলের সবসময় কি করে আঘাত লাগে। তো তাই কিজুন আর সারা কাংচুলের কাছে আসে আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় আসলে আমি হুইল চেয়ার থেকে পড়ে যেতাম, তাই আঘাত লেগে যেত। কাংচুলকে তখন কিজুন বলে আচ্ছা আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি। কাংচুল বলে না তো, আমরা তো আজই প্রথম দেখা করছি, এর আগে তো দেখার কথাই না। কিন্তু সারার কাছে মনে হয় এদের মধ্যে কেউ তো কিছু একটা নিয়ে মিথ্যাচার করছেই। তো তারা যখন বাইরে আসে তখন সেখানে লাহি আসে আর বলে আমি কি একটু একা কিজুনের সাথে কথা বলতে পারি। সারা তখন সেখান থেকে চলে যায়, আর লাহি ইচ্ছে করেই কিজুনকে ধরে দাঁড়িয়ে থাকে। আর এই সব দেখে সারা বেশ জেলাস ফিল করে, কিন্তু সে কিছুই বলে না। এদিকে কিজুন লাহিকে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তো লাহি এরপর সিয়ংকে জানায় আমি আগেই জানতাম এইসব চাল কিজুনের উপর কোনোই কাজে আসবে না। সিয়ং বলে যে করেই হোক করো কিছু একটা, আমি তোমাকে দ্বিগুণ টাকা দিব। তো সিয়ংই আসলে এই সব করাচ্ছে এখন লাহিকে দিয়ে। তো এরপর দেখা যায় রাতের বেলা লাহি আসে কিজুনের কাছে, আর সে তাকে আবারও বিরক্ত করতে থাকে। আর দূর থেকে তাদেরকে একসাথে দেখে সারা ভাবে এরা হয়তো কিছু করছে, তাই সে সেখান থেকে চলে যায়। আর পরে কিজুনও লাহিকে সেখান থেকে বের করে দেয় আর অনেক চেঁচামেচিও করে। বাইরে এসে লাহি কল করছিল সিয়ংকে, তখনই সেখানে আবার সারা চলে আসে। আর সারা তখন বলে তাহলে তুমি এখানে ইচ্ছে করে এসেছো তাই তো, আমাকে আর কিজুনকে আলাদা করতে। লাহি বলে হ্যাঁ, সোজা কথা হচ্ছে আমার কোনো ডিভোর্স চাই না। সারা বলে আমি তোমার উপর কেস করে দিব। তখন লাহি সারাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লাহি যে নিজেই নিজের হাজবেন্ডকে আঘাত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে সেটা বুঝতে পারে সারার টিমেরা। কিন্তু যখন সারা এসে লাহির হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে তার স্ত্রী কি তাকে আঘাত করেছে কিনা, তখন সে মিথ্যা বলে যে না, আমি তো হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছি তাই ব্যথা পেয়েছি। তবে সারারা অনেকবার বোঝানোর পর তাকে কনভিন্স করতে সক্ষম হয় যে লাহিকে ডিভোর্স দেওয়াই তার জন্য ঠিক হবে। তো এরপর কাংচুল লাহিকে ডিভোর্স দেওয়ার কথা বলে, আর সেখানে লাহি আক্রমণ করতে গেলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে সিয়ং জানতে পারে লাহির কেসও সমাধান করে ফেলেছে সারার টিম, আর কিজুন সারার কাছাকাছি আসছে ধীরে ধীরে, যা তার কাছে একদমই ভালো লাগছিল না। এরপর সারা জানতে পারে কিজুন এখানে সারার টিমে এসেছে শুধুমাত্র তার কিছু কেস নিয়ে পর্যবেক্ষণের জন্য, যেগুলো জড়িত সিয়ং এর সোসাইটির লোকের সাথে। আর এখানে সারা ভাবে হয়তো সে সারার কাছে থাকতেই টিমে জয়েন করেছে, যাতে করে সে সারার মাধ্যমে সিয়ং এর বিষয়ে কিছু জানতে পারে। কিন্তু কিজুন বোঝানোর চেষ্টা করে
সে যা ভাবছে তা নয়। এখানে সে এসেছে তার প্রথম কারণই হচ্ছে সারা, কারণ সে আজও তাকে ভালোবাসে। তবে সারা সেখান থেকে কিছু না শুনেই বেরিয়ে যায়। সে খামাখাই বেচারা কিজুনকে ভুল বুঝছে। এদিকে সারা আসে একজন পার্টির মেম্বারের সাথে দেখা করতে, তার নাম ইয়াং। তো সারা আসলে এর সাথে দেখা করে সিয়ং এর ল স্কুল খোলার প্ল্যানের ব্যাপারে বিস্তারিত জানতে। তো সেখানে ইয়াং বলে, তুমি তো সারা যে ডিভোর্স করায়, তো তুমি কি ডিভোর্স আটকাতেও পারবে? তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ইয়াং এর পরিবারকে দেখি, যেখানে তার 2টি সন্তান আছে। আর তার হাজবেন্ড মিন এসে বলে, আমি জানি পলিটিক্স আর সংসার একসাথে কখনো হয় না, তাই তুমি পলিটিক্সে গেলে আমার ডিভোর্স চাই, আমি এভাবে থাকতে পারবো না। ইয়াং তখন বলে, যদি তুমি এই কারণে ডিভোর্স দিতে চাও তাহলে আমি তোমাকে দিবই না ডিভোর্স। তারপর সারা ইয়াংকে জিজ্ঞেস করে, তো আপনি ডিভোর্স কেন চান না? ইয়াং তখন জানায়, কারণ আমার 2টা সন্তান আছে, আমার নিজের না, আমার হাজবেন্ডের আগের স্ত্রীর, কিন্তু তাদেরকে আমি খুব ভালোবাসি আর তাদেরকে আমি হারাতে চাই না, তাই আমি তাদের কাস্টাডি চাই। তো এরপর সারা তার টিমকে এই কেস সম্পর্কে বলে আর তাদেরকে এটা সমাধান করার জন্য কাজে লেগে পড়তে বলা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই চিয়ন নামের একজন, যাকে মিন অনেক মানত। তো চিয়নকে ফলো করে করে সারার অ্যাসিস্ট্যান্ট দেখতে পায় সে তো একটা আশ্রমের মতো জায়গায় যায়, যেখানে অনেক মানুষজন তার কাছে গিয়ে টাকা দেয়, কারণ চিয়ন দাবি করে সে তার ঝাড়ফুঁক দিয়ে ক্যান্সার পর্যন্ত ভালো করতে পারে। তো এই সব কিছু সারাকে তার টিম জানায়। এরপর রাতের বেলা সারা আর কিজুন পার্টি শেষ করে ফিরছিল। তখন কিজুন বলে, তুমি আমার সাথে এখনো রেগে আছো? তাহলে চলো আমার বাসায় চলো, তোমাকে কিছু দেখানোর আছে। এরপর কিজুন তাকে বাসায় নিয়ে আসে আর তাকে সেই সব কিছু দেখায় যা যা কিজুন ইনভেস্টিগেশন করছিল। কিজুন বলে, ইউমি নামের একটা মেয়ের খুন হয় আর সে তার আগে সিয়ং এর সাথে ছিল, তাদের মধ্যে একটা সম্পর্কও ছিল। সারা বলে, ও তাহলে এখানেও তার কিছু ছিল, আমি শুধু সিয়ংকে জেলে দেখতে চাই, তাই আমি আর তুমি এখন থেকে একসাথে এই নিয়ে কাজ করব। এরপর সারা আর কিজুন হাতে হাত মেলায় তাদের এই প্রজেক্টের জন্য। তারপর সিয়ংকে তার স্পাই জানায় সারার টিম এখন একটা ডিভোর্স আটকানোর কাজে আছে, যেখানে মহিলার হাজবেন্ড এক পাদ্রীকে বিশ্বাস করে আর তাকে ডিভোর্স দিতে চায়। তো তারপর সিয়ং ওই পাদ্রীর সাথে দেখা করে আর তাকে বলে যে সে যেন মিনকে আরো উস্কে দেয় আর এই ডিভোর্সটা যেন হয়ে যায়। এদিকে তারপর সারা কিজুন আর জাংমিকে পাদ্রীর আশ্রমে পাঠায় প্রমাণের জন্য, আর তারা সেখানে অন্ধ সেজে গিয়ে পাদ্রী যে আসলে ভণ্ড তার ভিডিও নিয়ে আসে প্রমাণস্বরূপ। সেই ভিডিও এনে দেখানোর পরও পাদ্রীর প্রতি যেন মিনের বিশ্বাস এতটুকুও নড়ে না। সে উল্টো বলে, এইসব ভিডিও করতে কি আমার স্ত্রী বলেছে তোমাদের? কিন্তু লাভ নেই, আমি ডিভোর্স দিবই। তখন সারা মিনকে হুমকে দেয় আর বলে, তুমি যদি পাদ্রীকে গিয়ে না বলো যে তোমার স্ত্রীর সাথে পাদ্রীর কোনো সম্পর্ক নেই, সেটা পাবলিকের সামনে স্বীকার করতে, না হলে কিন্তু আমরা এই ভিডিও ভাইরাল করে দিব, আর তোমার শেয়ার মার্কেটে যে স্থান সেটা কত নিচে নামবে ভেবে দেখো একবার। তো এরপর মিন গিয়ে পাদ্রীর কাছে এই নিয়ে খুব রিকোয়েস্ট করে। এইদিকে দেখা যায় কিজুনের সাথে দেখা করে প্রফেসর জিনের স্ত্রী, আর সে জানায় তার হাজবেন্ড কিছু একটার মধ্যে মিলিয়নের মতো টাকা ইনভেস্ট করেছে, আর এই যে তার মোবাইল, কিন্তু সেখানে কিছুই নেই। তারপর দেখা যায় কিজুন এই মোবাইলের ডাটা রিস্টোর করে আর দেখতে পায় প্রফেসর যখন তার টাকা ফেরত চায় সিয়ং এর থেকে, তখন সিয়ং তাকে বলে কোনো টাকা পাবে না ফেরত, আর তার কাছে একটা ভিডিও আছে যেটা দিয়ে সে জিনকে ব্ল্যাকমেইল করতে থাকে আর বলে, এই ভিডিও আমি তোমার পরিবারের কাছে দিয়ে দিব, তার আগে তুমি হয় মারা যাও না হয় পালিয়ে যাও। তো সেই জন্য প্রফেসর জানালা দিয়ে পড়ে যায়। তারপর কিজুন কিছু প্রমাণ নিয়ে জিহুনকে দেয় গ্রেফতার করার কাজ আগে করার জন্য, কিন্তু সারা দূর থেকে দেখে এই জিহুনের ভাবসাব ভালো না। তারপর দেখা যায় জিহুন সব প্রমাণ পুড়িয়ে ফেলেছে, সাথে বেকও আছে, আর সিয়ং বেককে বলে সব জায়গা খুঁজে দেখো, এই প্রমাণের যেন আর কোনো কপিও না থাকে। তারপর আমরা কিজুনকে দেখি তার রুমে, যেখানে সব কিছু এলোমেলো হয়েছিল, যেন কেউ এসে কিছু খোঁজাখুঁজির চেষ্টা করেছে। আর তার ঘরে একজন লোক ছিল যে পেছন থেকে এসে কাচের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সারা তখন ঘরে আসার সময় দেখেছে একটা লোককে যেতে, কিন্তু সে আসলে
বুঝতে পারেনি। এরপর কিজুনের রুমে এসে তাকে রক্তাক্ত দেখে সে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পর সারা কিজুনের হাত ধরেই থাকে, আর কিছুক্ষণ পর দেখা যায় কিজুনের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরেই প্রথমে কিজুন জিহুনকে কল করে আর বলে, আমার ঘরে কেউ এসেছিল খোঁজাখুঁজি করার জন্য, হতে পারে তার আমার ডাটার কপি খুঁজতে এসেছিল। তখন সারা কিজুনকে জানায়, তুমি যাকে এত বিশ্বাস করছো সেই এই সব কিছুর পেছনে আছে, কারণ জিহুন সিয়ং এর লোক। কিজুন বলে, সরি, আমি তাকে খুব বিশ্বাস করেছিলাম, জানতাম না যে সে এই রকম। সারা বলে, কোনো ব্যাপার না, আমিও তো বিশ্বাস করে ঠকে আজ এই জায়গায় আছি। তারপর তারা সবাই আবারও লেগে পড়ে ইয়াং এর কেস সমাধান করতে, যার জন্য তাদের এখন সেই পাদ্রির সত্যিটা সামনে আনতে হতো। কিন্তু ইয়াং এর মেয়ে ইয়াংকে বলেছে, আমরা চাই তুমি ডিভোর্স দিয়ে দাও, আর তারপরও আমরা তোমার সাথেই থাকব, কারণ আমাদের বাবা তোমার আমার সাথে যে আচরণ করছে তারপর আর আমরা তাকে চাই না। তো এখন সারা ইয়াং এর ডিভোর্স করানোর ব্যাপারেও প্ল্যান করে, আর তারা পাদ্রিকে কিডন্যাপ করে মিথ্যা বলে যে আমরা আপনাকে ধরেছি কারণ আপনার চিকিৎসায় একজন ভালো হয়েও মারা যায়, যার জন্য মানুষ আপনার উপর অভিযোগ করছে। তখন পাদ্রি বলে, এটা সম্ভবই না, কারণ আমি ঝাড়ফুঁক করি যার কোনো বাস্তবে অস্তিত্বই নেই। তো এখানে পাদ্রি স্বীকার করে নেয় যে সে আসলে ভণ্ড। তারপর সেখানে সারা এসে একটা বাটন ক্লিক করে আর দেখা যায় সে এই সব কথা স্বীকার করেছে কনফারেন্স রুমে। সবাই তো শুনেছে বসে বসে এই সব। তো তারপর পাদ্রিকে মানুষ গণপিটুনি দেয়। এরপর ইয়াংও মিডিয়ার কাছে বলে যে সে এখন সিদ্ধান্ত নিয়েছে সে ডিভোর্স নিবে, আর পরে ইয়াং সারাকেও ধন্যবাদ জানায়। সারার সাথে সিয়ং দেখা করে আর বলে তাদের ছেলে দেশে ফিরছে, তো চাইলে সে তার ছেলের সাথে দেখা করতে পারে, কিন্তু পরিবার হয়ে, অর্থাৎ সে চায় আবারও যেন সারা তাকে বিয়ে করে তার স্ত্রী হয়ে যায়। সারা তখন বলে, তুমি এই সব করছো নিজের এই কাজ করার জন্য, তাই না? সিয়ং বলে, না, আমি চাই আমাদের ছেলে তার মাকে ফিরে পেয়ে যাক। কিন্তু সারা তার এই অফার রিজেক্ট করে, কারণ সে জানে সিয়ং কোনো উদ্দেশ্য ছাড়া কখনো কিছুই করে না, আর সে তার এই উদ্দেশ্যের শিকার দ্বিতীয়বার হবে না। তারপর দেখা যায় সিয়ং সারার কাছে ফুল পাঠায়, আর পরে সারা সেগুলোকে হিউনের কাছে পাঠায়। সাথে একটা চিঠিতে বলে, তোমার ছেলেকে বলবে আমায় যেন এইসব নষ্ট ফুল না পাঠায়। হিউন তখন সিয়ংকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এইসব কি হচ্ছে? সিয়ং বলে, কিজুন আর সারা ইউমির কেস দেখছে, তাই আমার তাদেরকে আলাদা করতে হবে, না হলে অনেক কিছু বাইরে চলে আসতে পারে, তাতে আমরাই বিপদে পড়ব। এদিকে আজ সারার মায়ের জন্য প্রার্থনা করার রিচুয়ালস চলছিল, তো সেখানে কিজুনও ছিল। কিছুক্ষণ পর সেখানে সিয়ং আসে, আর সারা বলে, তুমি এখানে কি করছো? তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিজুনও বলে, তুমি কি শুনতে পাওনি সে কি বলছে? সিয়ং তখন কিজুনকে বলে, তুমি এখানে কি করছো? কিন্তু তারা কেউই দেখা যায় তার কথার কোনো পাত্তাই দেয় না। আর সারা বলে, এই লোক যা জিনিস এনেছে তা তাকে ফেরত দিয়ে বের করো। তো এরপর সারাকে কিজুন বলে, আমি তোমার মাকে কখনো দেখিনি, সে কেমন দেখতে? তখন সারা তাকে একটা ছবি দেখায়। কিজুন বলে, আমি তো ওনাকে দেখেছি আগে। তারপর সে তাকে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখায়, আর সারা তখন বলে, হ্যাঁ, উনি তো আমার মা, কিন্তু উনি এখানে কি করছেন? কিজুন জানায়, উনি ইউমি কেসের খুব বড় একটা প্রমাণ পেয়েছিলেন, সেটাই আমার কাছে নিয়ে আসতে এখানে আসেন, কিন্তু এই লোকটা উনাকে তুলে নিয়ে যায়। তো সারা এই সব জানার পর বলে, তার মানে তো এটাই যে আমার মা আত্মহনন করেনি, তাকে খুন করা হয়েছে। এই বলে সারা খুব কান্না করতে থাকে। কিজুন বলে, আমাদের হাতে তো আসলে প্রমাণ নেই যে কে এইসব করেছে আড়াল থেকে, তাই আমাদেরকে সেই কালপ্রিটকে খুঁজতে হবে। তবে কিজুন যাওয়ার সময় হঠাৎ ভাবে, সেই দিন তো তাদের অফিসে সিয়ংও ছিল, তাহলে কি এই সবের সাথে সিয়ং খুব ভালোভাবে জড়িয়ে আছে? পরের দিন দেখা যায় কিজুন আর সারা সেই মেয়েকে ধরতে যায় যে সারার মাকে ভিডিও দিয়েছিল, যার নাম চহি। তো এই চহিকে আবার সিয়ংও ধরতে যায় যেন কোনো প্রমাণ না পাওয়া যায়, কিন্তু চহি তার হাত থেকে কোনোভাবে বেঁচে চলে যায়। এই চহির একটা সাইকো বয়ফ্রেন্ডও ছিল। পরে দেখা যায় সিয়ং তাকে ইউজ করে চহিকে রাস্তা থেকে সরানোর জন্য। এদিকে সারা আর কিজুন অনেক কাহিনী করার পর শেষমেশ চহিকে খুঁজে পায় আর তাকে সবকিছু জিজ্ঞেস করে। তবে প্রথমে তো সে তাদের কোনো কিছুই বলতে রাজি হয় না, তবে পরে সে ঠিকই রাজি হয়ে যায়। আর চহি এখানে জানায় সে রাতে দেখেছে
যে সিয়ং ইউমিকে মারার হুমকি দিচ্ছিল আর পরে সে একজনকে পাঠায় যে তাকে মারতে পারবে। আর এইসব তার মোবাইলে রেকর্ড হয়ে যায় ভুল করে, যা সে তার মাকে দিয়েছিল। আর সেটা নিয়েই সেদিন তারা দুইজন আসে কিজুনের অফিসে। ওই দিন তার মাকেও তুলে নিয়েছিল সিয়ং এর বন্ধু বেক। তো সারা এই সব শুনে বলে, তুমি কি এই সব কিছু পুলিশের সামনে বলতে পারবে? জহি তখন এই সব কিছু পুলিশকে বলতে রাজি হয়ে যায়। তবে সে পুলিশ পর্যন্ত যাওয়ার আগেই তাকে তার বয়ফ্রেন্ড সিয়ং এর কথায় মেরে ফেলে। আর এই মৃত্যুতে সারা একদমই ভেঙে পড়ে, কারণ সেই ছিল তার মায়ের শেষ প্রমাণ। কিন্তু তাকেও সে বাঁচাতে পারল না, তাই সে অনেক কষ্ট পায়। এরপর রাতের বেলা সারা যখন খুব কষ্টে ছিল, সে একদমই নিঃশ্বাস নিতে পারছিল না। এই সব ভেবে তার খুব কষ্ট হচ্ছিল। তখনই সেখানে কিজুন আসে আর তাকে একটু সময় দেয়। আর তখন দেখা যায় সারা কিজুনের কাছাকাছি এসে যায় একটু মুহূর্তের জন্য। পরের দিন সারা অফিসে আসে আর কিজুনকে বলে, গতরাতে যা হয়েছে তা আমি ইমোশনাল ছিলাম বলে হয়ে গিয়েছে, তুমি আবার অন্য কিছু ভেবে নিও না। কিজুন তখন বলে, না না, কোনো ব্যাপার না, আমি কিছুই ভাবিনি। তো তারপর সারা আবারও জানায় যে সে সিয়ংকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কিজুন বলে, মানে এগুলো কি বলছো তুমি? আর তুমি এইসব কেনই বা করছো? তুমি কি বুঝতে পারছো না ওই লোকটা একদমই ভালো না? সারা বলে, আমি আসলে তাকে ধোকা দিতে যাব আর পরে জেলে। এর মাধ্যমেই আমি আমার মায়ের কেস আর ইউমির কেস সমাধান করতে পারবো। তাছাড়া আর উপায় নেই এই সিয়ংকে ধরার। তো এরপর কিজুন এসে সিয়ংকে অনেক মারধর করে আর বলে, তুই সারার থেকে দূরে থাক আর তাকে এইভাবে ইউজ করা বাদ দিয়ে দে, না হলে কিন্তু ভালো হবে না বলছি। তবে সেখানে হিউন চলে আসে আর বলে, আমি নিজেই তো ওই সারাকে আমার ঘরে দেখতে চাই না। কিজুন বলে, হ্যাঁ ভালো, তার জন্য নিজের ছেলেকে আগে সামলে রাখো। এরপর দেখা যায় সারা আসে জাংমির কাছে আর তাকে বলে, আমি 2 মাসের জন্য ব্রেক নিব এই সব কিছু থেকে। জাংমি বলে, কেন? সারা বলে, আমি আর সিয়ং আবারও বিয়ে করব, কারণ আমি তাকে ধরতে চাই হাতে নাতে। জাংমিরা বলে, কি কিজুন জানে এই কথা? সারা বলে, হ্যাঁ, তাকে আমি সবার আগেই বলে দিয়েছি। তো এরপর সারা তার কথা মতো সিয়ং এর কাছে যায় আর তাকে বলে, চলো আমরা আবারও বিয়ে করে নেই, কারণ আমার কাছে আমার ছেলের চেয়ে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নেই। আমি আমার ছেলেকে ছাড়া আর কিছুই চাই না। সিয়ং তখন বলে, তাহলে তুমি আমার মিটিং করিয়ে দাও ইয়াং এর সাথে, যাতে করে আমি আমার ল স্কুলের ব্যাপারে কথা বলতে পারি। তাহলেই আমি তোমাকে বিশ্বাস করব যে তুমি সত্যি সত্যি আমার কাছে ফিরে এসেছো, কোনো উদ্দেশ্য নিয়ে না। তো এরপর সারা কোনো উপায় না পেয়ে তাকে দেখা করিয়ে দেয় ইয়াং এর সাথে। আর এরপর সিয়ং সারাকে বিশ্বাস করে। তারপর সারা আর সিয়ং এর রিম্যারেজ হয়ে যায়। এইদিকে সারার অ্যাসিস্ট্যান্টরা গংকে ফলো করে আর এটা দেখতে পায় যে সে হিউনের জন্যই কাজ করে। আর সারা তারপর দেখে গংয়ের পায়ের জুতা আর সেই সিসি ক্যামেরাতে যাকে দেখা যায় যে তার মাকে নিয়ে গিয়েছিল তারা একজনই। তারপর তারা গংকে ধরে আর যখন জিজ্ঞেস করে তখন সে জানায় তার মাকে সে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পরে সিয়ং তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর তার মায়ের সাথে কি হয়েছে এই সম্পর্কে সে কিছুই জানে না। এই সত্য জানার পর তো সারার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারছে না সিয়ং তার মায়ের খুনের পেছনেই আছে। সে জানতো সিয়ং খারাপ, কিন্তু এতটা খারাপ সেটা সে ভাবতেও পারেনি। তো তারপর সেখান থেকে গং পালাতে যায়, কিন্তু সে পালাতে পারে না। তার আগেই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। সারারা তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু সেই তো মরার জন্য পালিয়ে গেছে আর সত্যি সত্যিই মারা গেছে। তারপর আমরা সিয়ংকে দেখতে পাই। সে ফ্ল্যাশব্যাকে সেই রাতের কথা ভাবে যেখানে সিয়ং সারার মাকে জিজ্ঞেস করছিল, আপনি কি করে জানলেন আমি যে ইউমিকে মারার হুমকি দিয়েছি? তখন সারার মা কোনোভাবেই বলে না যে তাকে কে জানিয়েছিল এই কথা। তাই সেদিন তর্ক করতে গিয়ে ভুলে ধাক্কা লেগে সারার মা নিচে পড়ে যায় আর তার মৃত্যু সেখানেই হয়। এরপর সারা সেই ড্রাইভার মানে গংয়ের সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে হিউনকে বলে, এই ড্রাইভার তো আপনার, তাই না? তাহলে সে আমার মায়ের সাথে সেদিন কি করছিল? কোথায় নিয়ে যাচ্ছিল? কি করতে নিয়ে গিয়েছিল আমার মাকে? হিউন এখানে মানা করে যে সে কিছুই জানে না আর সে কিছু করেও নি। তো এরপর সারা সেখান থেকে চলে যায় আর সিয়ংকে তখন হিউন জিজ্ঞেস করে, এইসব কি? সিয়ং বলে, আমি কথা বলবো এই নিয়ে গং এর সাথে। তারপর আমরা কিজুনকে দেখতে পাই
যেখানে সে সারার টিমে আবারও ফিরে এসেছে, কারণ সে রেগে চলে গিয়েছিল, কিন্তু তার রাগ কমার পর আবারও এই কাজ করতে এসে যায়। কিজুন তখন সারাকে বলে, এখন আমরা কি করব? গং তো এখন আর কিছু বলতেই পারবে না, তাহলে আমরা প্রমাণ কোথায় পাবো? সারা বলে, এবার অপরাধী নিজেই সব স্বীকার করবে, আর সেটা আমরা যে করেই হোক করাবো। এদিকে হিউনকে এসে তার একজন অ্যাসিস্ট্যান্ট জানায় যে যেদিন সারার মা মারা যায় সেদিন সারার মায়ের ড্রাইভার গং ছিল, আর হতে পারে গং এর অ্যাক্সিডেন্টও সিয়ং এর জন্যই হয়েছে। হিউন এরপর সিয়ং এর সাথে কথা বলতে আসে, কিন্তু তাকে পায় না। তবে সেখানে গং এর মোবাইল পেয়ে যায়। তারপর সে সিয়ংকে জিজ্ঞেস করে, তোমার কাছে গং এর মোবাইল কি করছে? সিয়ং বলে, আসলে তার অ্যাক্সিডেন্টের সময় ঘটনাস্থলে পড়ে গিয়েছিল এটা। হিউন তখন বলে, মিথ্যা বলবে না একদম, তুমি এই মোবাইল পুলিশের থেকে লুকিয়ে রাখতে চাইছো। আর তুমি কি করে এইসব করলে? কেন তুমি সারার মাকে তুলে নিয়ে গিয়েছিলে? কেন গং এর অ্যাক্সিডেন্ট করালে? সিয়ং বলে, মা এইসব কি বলছো? হিউন বলে, তাহলে তুমি আমাকে এই ব্যাপারে ফাঁসানোর চেষ্টা করছো একদম ইচ্ছা করেই, তাই তো? তারপর দেখা যায় সিয়ং তার মাকে এসে জানায়, মা, সারা আমাদের ব্যাপারে সব জানে, এখন শুধু সে প্রমাণের জন্য আমাদের পেছনে পড়ে আছে, আর সে আমাদের বাড়ি ফিরেছে এই কারণেই। তো তারা এইসব জেনেও তখন কোনো লাভ হয় না, কারণ পুলিশকে দিয়ে তারা হিউনকে ততদিনে ধরিয়ে নেয়। এখন বাকি ছিল শুধু সিয়ং। তো তারা তাকে দিয়ে কি করে সব স্বীকার করাবে সেই প্ল্যানিংও শুরু করে দেয়। অন্যদিকে সারার সাথে দেখা করে হানজি, আর তাকে বলে সে যা খুশি সিয়ং এর সাথে করুক, তাতে তার কিছুই যায় আসে না। সে শুধু চায় সিয়ংকে জেলে ভরতে, তার জন্য সে সব সময় সারাকে হেল্প করবে। এরপর সারাকে সিয়ং এর সোসাইটির লিস্ট এনে দেয় হানজি, আর এই লিস্টগুলো ফলো করেই তারা বুঝতে পারে সিয়ং এইরকম সোসাইটি করে মানুষের থেকে টাকা লুট করে, আর অসহায় মানুষরা তাদেরকে ধরতেও পারে না। তো তারপর তারা এই সোসাইটিরই একজনকে ফলো করে, আর তার পিছু পিছু তার বাড়ি গিয়ে একটা লিস্ট পায়, যার মাধ্যমে সারারা প্রমাণ করে ফেলে যে সিয়ং আসলে কত বড় ক্রিমিনাল। তো তারপর সারা তার মায়ের খুনের শাস্তি দেওয়ার জন্য সিয়ং এর কাছে আসে, তার থেকে সবকিছু স্বীকার করাতে। কিন্তু সিয়ং তো উল্টো সারাকেই ধরে বেঁধে ফেলে, আর মোবাইলে রেকর্ডার অন করে দেয়, আর বলে যে সে যেন স্বীকার করে যে লিস্ট সে পেয়েছে সেটা একদম মিথ্যা। কিন্তু সারা বলে সে কখনোই এইসব কিচ্ছু বলবে না, যেটা সত্য সে তাই বলবে। তারপর সিয়ং বলে, তাই নাকি, তাহলে মরে যাও। তারপর সারা বলে, মরার আগে তো অন্তত সত্যিটা বলে দাও, আমার মায়ের সাথে কি করেছো তুমি? তখন সিয়ং বলে, আমি কিছুই করিনি, সেদিন আমি ভুলে ধাক্কা দিয়ে দিই তোমার মাকে, আর তোমার মা পড়ে মারা যায়, এখানে আমার কি দোষ? এই বলেই সেখান থেকে সিয়ং চলে যায়। কিন্তু পরে সেখানে কিজুনের টিম আসে আর সারাকে উদ্ধার করে ফেলে, আর সারা তখন সিয়ং এর পকেট থেকে মোবাইলটা বের করে আর সব শুনিয়ে দেয় পুলিশকে। আর অবশেষে সিয়ং তার পাপের শাস্তি পায়। কিছুদিন পর সারা আর তার ছেলে আসে সারার মায়ের কবরের কাছে আর বলে তার বিচার তারা এনে দিয়েছে। আর পরে কিজুন বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বাঁচাতে পারলাম না, তবে আমি এখন থেকে এদের সব সময় খেয়াল রাখব, আপনি একদম চিন্তা করবেন না, আমি তাদের পাশেই আছি সারা জীবন। তারপর আমরা কিজুন আর সারাকে দেখতে পাই, দুজনই দেখা যায় একটা রিং এর দোকানে আসে রিং কিনতে। আর কিছুদিন পর দেখা যায় সারার অ্যাসিস্ট্যান্টের বিয়ে হয়েছে, আর সে তাদের বিয়েতে খুবই খুশি। তারপর সারাকে কিজুন বলে, আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? সারা তখন একটা রিং বের করে আর বলে, চলো আমরা বিয়ে করে নেই 5 বছরের জন্য। কিজুন বলে, কি 5 বছর? তারপর কি হবে? সারা বলে, পরে আবারও বিয়ে করব নতুন করে। কিজুন তখন মজা করে বলে, ও তাহলে আমাকে 5 বছর পর পর নতুন নতুন রিং কিনতে হবে? তাও ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই এতে। তো এরপর কিজুন সারাকে রিং পরিয়ে দেয়, আর তারা এখন বিজনেস পার্টনার থেকে লাইফ পার্টনার হয়ে যায়। আর এই হ্যাপি মুহূর্তের সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।